মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন। এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। তো ঘটনাটা হচ্ছে উনি হলো ঢাকার ছেলে, এবং উনি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ছিলেন তখনকার ঘটনা। এবং ঘটনাটা ঘটে তার 3 বন্ধু সহ ব্যাচমেট নিয়ে খুলনার নিরালা আবাসিক এলাকায় একটা 4th তলা বাড়ির একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা অবস্থায়। তো উনি যে ঘটনাটা শেয়ার করবে তার সাক্ষী ছিলেন তারা 4 জনই, এবং ঘটনাটা ঘটে তাঁরই রুমে। এবং কেউই ঘটনা শেয়ার করবার পক্ষে ছিল না, কিন্তু তারা যেটা অনুভব করেছে যে ওই মোটামুটি এই ক্যাম্পাসে যেটা মোটামুটি অনেকেরই জানা। তো ঘটনায় যাই, তখন তারা 2য় বর্ষে উঠেছিল এবং ঘটনাটা ঘটে তার রুমে। রুমটা প্রথমে ছিল তাদের এক সিনিয়র বড় ভাইয়ের। ওই ফ্ল্যাটে বরাবরই ব্যাচেলারই থেকেছে, এবং তার গ্রাজুয়েশন শেষ করে তার রুম নিয়ে, মানে তার জিনিসপত্র নিয়ে ওই ফ্ল্যাটে তারা উঠে পড়ে। আর তার সাথে পাশাপাশি তার সাথে তার আরো বাকি 3 জন বন্ধু তার সাথে ওঠে। তারা 4 জন আলাদা একটা রুমে থাকলেও তার রুমটি সবচেয়ে বড় হওয়াতে সবাই ওই রুমে আড্ডা দেয়। মুভি দেখা, গানের রিহার্সাল করা সবই করত এই নাসফাত ভাইয়ের রুমে। সেদিন রাতেও তারা মুভি দেখছিল। রুমের বিবরণটা দিয়ে ভালো হয়, যেমন তার রুমটা অন্য রুম থেকে অনেকাংশ বড়, সাথে একটা এল শেপড বারান্দাও আছে যেটা পুরো রুমকে ঘিরে রয়েছে। যে পাশে তার খাট, সাথেই আছে একটা জানালা, জানালার সাথে বারান্দা, আর বারান্দার সাথেই পাশের বাসার 3 তলা ছাদ, যেই ছাদে কেউ উঠে না বললেই চলে, যেটা বারান্দা থেকে 2 থেকে 3 ফিট দূরে। সো সেদিন তারা মুভি দেখছিল। তিনি তার বন্ধু তাহসিন ছিল খাটে হেলান দিয়ে, আর বন্ধু ফারহান আর আব্দুল্লাহ ছিল নিচের ফ্লোরিং এ। মুভি দেখার জন্য সেট আপ রেডি করা। বলে রাখা ভালো, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভীতু প্রকৃতির ছিল তাহসিন নামের যে ভাইটি। সাধারণত প্যারানরমাল ব্যাপার, ঘটনা, আলাপ আলোচনা একটু এড়িয়েই চলেন তিনি, আর মুভি চলাকালীন শেষ বরাবরই ঘুমিয়ে যায়। তো এটা নিয়ে তারা খুব বেশি মজা করতো তার সাথে। আর মুভি দেখতে চাইলে ওনাকে সবসময় এই নাসফাত ভাইয়ের পাশে বসানো হতো, যাকে ওরা আরো ইজিলি বিরক্ত করতে পারত। সেদিনও তাহসিন ছিল তার পাশেই, আর নাসফাত ভাই ছিল দেয়ালে আর জানালা মিলিয়ে দিয়ে হেলান দিয়ে বসে মুভি দেখছিল। থাই গ্লাসের জানালাটি তখন খোলা, বাইরে আকাশে চাঁদ দেখা যাচ্ছিল। তখন তাহসিনকে ভয় দেখানোর জন্য সবাই ভুতুরে শব্দ করছে, পা দিয়ে খোঁচা দিচ্ছে। তাহসিন একটু নড়ে হেলান দিয়ে শুলো। এখন তাহসিন নাসফাত ভাইয়ের সামনে শুয়ে আছে। তিনি পেছন থেকে তখনও দেয়াল আর জানালে হেলান দেওয়া। কিছুক্ষণ পর লক্ষ্য করলো তার পায়ে কে একজন হাত দিয়ে ধরলো। তিনি তাহসিনকে বকাঝকা শুরু করলো, বললো, আমার প্র্যাঙ্ক আমার সাথে না করে অন্য কারোর সাথে কর। বলতে বলতেই তাহসিনের দিকে তাকালো। তাহসিন তখন ঘুম। তখনও পায়ের মধ্যে একটা স্পষ্ট অনুভূতি তিনি ফিল করতে লাগলেন, খুব বড়সড় একটা হাত। তিনি আবারও তাহসিনের দিকে তাকিয়ে ভয়ে লাফ দিয়ে খাট থেকে উঠে বসলেন। তাহসিন তো তার সামনে, ওর হাত দুটো সামনে। তার পায়ে হাত যে ছিল ওটি কার? তার হঠাৎ লাফ দিয়ে থেকে ফ্লোরিং থেকে তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে উঠে গেল সবাই। আব্দুল্লাহ মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে অনেক আগেই। আব্দুল্লাহর ঘুম ভাঙল না তার চিৎকারে। তারা তাড়াতাড়ি জানালার বারান্দার দরজা লক করলো, জানালার পর্দা লাগিয়ে দিল। তখনই শুরু হলো জানালা আর বারান্দার দরজায় নক করার অসহনীয় শব্দ। হঠাৎ জানালার নক বন্ধ হয়ে গেল, বারান্দার দরজা জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু হলো, যেটা লিটারেলি অসম্ভব। তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। বারান্দার দরজার ছিটকানি ভেঙে খুলে গেল বারান্দার দরজা। তিনি, ফারহান আর তাহসিন তাড়াতাড়ি রুম থেকে দৌড়ে বেরিয়ে বাসার দরজা খুলে সরাসরি নিচে চলে গেল রাস্তায়। রাত তখন 3:17। তার এখনো স্পষ্ট মনে আছে সময়টা। নিচ থেকে আব্দুল্লাহকে বারবার ফোন দিচ্ছি, কিন্তু আব্দুল্লাহ ফোন ধরছে না। সাহস সঞ্চয় করে উঠে গেল তার উপরে। আব্দুল্লাহকে ঘুম থেকে জাগানো হলো। এত শব্দের মধ্যেও তার ঘুম ভাঙেনি। তারপর বাকি রাত বাইরে কাটিয়ে তারা ফজরের আজানের পর বাসায় ঢুকে। তারপর 2 দিন তারা ওই রুমেই যায়নি। তারপর আব্দুল্লাহ সিজোফ্রেনিয়া ধরা পড়ে। মাঝে মধ্যে ওকে বাসায় না পেলে শেষ রাতে পানির ছাদের ট্যাঙ্কের উপরে চোখ বন্ধ করে বসে থাকতে অবস্থায় পাওয়া যেত। তারপর ওকে অনেক বুঝিয়ে বাসায় নেওয়া লাগতো। তো সত্যি বলতে তিনি প্যারানর্মাল ঘটনা ঘটার সব পর্যন্ত সবই স্বাভাবিক লাগে,
হাসি ঠাট্টা করে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু বিশ্বাস করানো যায় না। এরপর থেকে মানে তাকে অনেকেই বলেছেন রুমটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ততদিনে সবই সয়ে গেছে। আয়াতুল কুরসি পরে ঘুমালে এই রুমটি অন্য 10টি রুমের মতোই, কিন্তু কোনোদিন মনে না থাকলে পড়ার কথা, তখন মনে হয় রুমের ভিতরে কার্যকলাপ, এই বাইরে থেকে কয়েকজনের চোখ, কিন্তু জানালার পাশটি এখনো অভিশপ্ত কর্নার হিসেবেই অনেকেই হাসি ঠাট্টা করে। এরপর তারা অনেক কিছু রুমে ফিল করেছে, সেগুলি আর তেমন আমলে নেয় না। তৃতীয় বর্ষে ওঠার শেষের দিকে ঘটনা ঘটার 1 বছর পরে সবাই বাসাটি ছেড়ে দেয় এবং ক্যাম্পাসের পাশেই বাসা নেয়। সেই বাসার বাড়িওয়ালার সাথে তার খুব ভালো সম্পর্ক থাকায় ওনার কাছ থেকে পরবর্তী সময়ে যে উনি শুনে যে বাসাটি এখনো অবধি ভাড়া হয়নি এবং কোনো ফ্যামিলি সেই ফ্ল্যাটটিতে কোনো কারণে ভাড়া নিতে চায় না। আমার কাছে ঘটনাটাই পছন্দ হয়েছিল যে ঘটনাটা পুরো একটা হোস্টেল রিলেটেড, কারণ আমার নিজেরও একটা ঘটনা হোস্টেল রিলেটেড আছে, যদিও আমি ওই মুহূর্তে হোস্টেলে ছিলাম না, কিন্তু আমি যেদিন ছিলাম সেদিনই হোস্টেলে ঘটনাটি ঘটে। এটি আমারই ডেন্টাল কলেজের হোস্টেলের ঘটনা বলছিলাম। তো যাকে আমার প্রথম ঘটনাটি এটাই ছিল। এবং থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি, ঘটনাটি আমি শুনেছি একজনের কাছ থেকে। ওনার নাম হলো গিয়ে তাসদিক ইসলাম। তো ও এই ঘটনাটা ওর মামার কাছ থেকে শুনে। তো সরাসরি আমি ঘটনা এখন চলে যাচ্ছি। যে ঘটনাটা ঘটে এটা একটা ভালো ফ্যামিলির সাথেই ঘটে, এবং আজ থেকে প্রায় অনেক বছর আগেই ওই ফ্যামিলিটার সাথে ঘটনাটা ঘটে। আগে থেকেই বলে নিই, ফ্যামিলিরা থাকে, যাদের সাথে ঘটনাটি ঘটেছে তারা থাকে চিটাগংয়ে। তো ওই ফ্যামিলিতে ওদের একটা ছোট ছেলে ছিল। তো ছেলেটার অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়, খুবই অস্বাভাবিক একটা রোগ। রোগটা এরকম একটা রোগ যে হঠাৎ করে ছেলেটা মোটা হতে শুরু করে, এবং এভাবে কয়েক মাসে ছেলেটা অনেক ফুলে যায়। তো প্রথমে ফ্যামিলির সবাই মনে করেছে যে এটা স্বাভাবিক কিছু একটা, বা ওরকম আহামরি কিছু না। বাট যত সময় যায় তা ছেলেটা ততই মোটা হতে থাকে, এবং তখনই তারা বুঝতে পারে যে ছেলেটা হয়তোবা কোনো একটা অসুখে ভুগছে। প্রথম ছেলেটার উপর তেমন কোনো প্রভাব ছিল না, খালি ফুলতে থাকে, একটু মোটা হতে থাকে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ছেলেটা ব্যথা পেতে থাকে এবং ব্যাপারটা আসলে সিরিয়াস পর্যায়ে চলে যায়। তখন ফ্যামিলি থেকে ছেলেটাকে নিয়ে ঢাকায় চলে আসে। এসে ঢাকায় ভালো কিছু ডক্টর দেখানো হয়। তবে আশ্চর্যকর বিষয় যে সেটা হলো গিয়ে ছেলের কোনো রোগ ডক্টররা ধরতে পারেনি, যে কারণে সেম কন্ডিশন নিয়ে তারা আবার চিটাগং ব্যাক করে। তো ছেলের কোনো পরিবর্তন না দেখে ওনাদের অবস্থা আসলেই ভালো ছিল না, টেনশনে ছিল খুবই। এবং তাদের এলাকায় মোটামুটি জানাজানি হয়ে যায় যে এরকম একটা ফ্যামিলিতে একটা ছেলে আছে যার একটা এরকম একটা কন্ডিশন আছে। তো জানাজানি হওয়ার পর ফ্যামিলিরই এক মুরব্বী মানুষ রেফার করে যে ওই ছেলেকে নিয়ে বান্দরবনে একটা হার্বাল ডক্টরের কাছে যেতে। তো তারা এখন কি করবে, এখন যার কাছ থেকে যে অ্যাডভাইসই পাবে এবং ফ্যামিলির মুরব্বী, তো অ্যাডভাইসটা তারা সবকিছুই ফলো করবে এবং করতেছিল। তো ছেলেকে নিয়ে বান্দরবনে ওই ডক্টরের কাছে যায়। তো ডক্টর দেখার পরে ওনার কাছে জিনিসটা একটু অদ্ভুত লাগলো। তারপরেও ডক্টর চেষ্টা করছে, যতটুকু পারার মেডিসিন দিছে। দেওয়ার পরে তাদেরকে বলে যে আমাকে তো দেখালেন, আপনি ছেলেটার অন্যভাবে একটা ট্রিটমেন্ট করেন। তো তখনই ফ্যামিলি একটু চিন্তায় পড়ে গেল যে অন্য আবার কি ট্রিটমেন্ট। তো তখন ডক্টর ফ্যামিলিকে বান্দরবনে এক মঘা বৈদ্য, এটা হলো গিয়ে চিটাগংয়ের লোকাল নেম, তো ওনার সাথে দেখা করতে বলে। তো ওই কথা অনুযায়ী তারা যায়। যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখে যে 2 দিন থেকেও আর কি ওখানে যায়। যাওয়ার পর 2 দিন থাকার পরেও বৈদ্যর কোনো দেখা মিলে না। এবং এদিকে আপনার ওই ছেলেটার অবস্থা তো দিন দিন খারাপ হতেই থাকতেছে। তো 2 দিন পর হঠাৎ করে বৈদ্যকে পায়, এবং বৈদ্যকে পাওয়ার পরে তারা ছেলেটাকে নিয়ে যায়। ছেলেটাকে দেখানোর সাথে সাথেই যে জিনিসটা ঘটে সেটা হলো গিয়ে আপনার ওই বৈদ্য দেখে বলে, ওনাকে এখন আনছেন কেন, ও তো এখনই মারা যাবে, আপনারা তো অনেক দেরি করছেন। তো এই কথাটা যখন বৈদ্য বলে, ফ্যামিলি না আসলে কিছু বুঝে উঠতে পারেনি। তারপরেও আপনার এই কথাটা স্বাভাবিক
কেউ দেখেই যদি হঠাৎ করে এই কথাটা বলে, যে কোনো ফ্যামিলি মেম্বারই ভয় পেয়ে যাবে। তো যদিও তারা বুঝে উঠতে পারেনি, তারপরেও তাদের মনের মধ্যে ভালো রকমের ভয় ঢুকে গেছে। তো তারা অনেক রিকোয়েস্ট করার পর অনুরোধ করলো যে তাদের ছেলেকে যেন ভালো করে দেয় বৈদ্য। তো অনেক কথা বলার পরে, অনেক কিছু মানানোর পরে বৈদ্য শেষমেশ রাজি হয় এবং কিছু শর্ত দেয়। তো প্রথমত যে শর্তটা দেয় সেটা হলো গিয়ে, ছেলে যদি মারা যায় তাহলে বৈদ্যকে কোনো মতেই দায়ী করা যাবে না। এটি ছিল প্রথম শর্ত, এবং পরবর্তী যে শর্তগুলা সেগুলো আর কি বলেনি। তো পরে ওনার শর্ত অনুযায়ী আপনার ওরা রাজি হওয়ার পর ছেলেকে হাজিরাতে বসায়। তো হাজিরাতে বসানো মানে হলো কি, যে আসনে বসে না, বা বলে না যে এখন জিনের আসন, মানে একটা ওই বসে যারা আর কি এই জিনদেরকে নিয়ে বসে যা করে ওইটা কি আর কি, ওই আসনটাকে হয়তো বা হাজিরা বলে। তো এখন হাজিরা যখন বসায় তখন ছেলেটাকে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে তখন ছেলেকে দেখলো, দেখার পরে কিছুক্ষণ পর ব্যাপার ওরা বের হয়ে আসে। বের হয়ে ওই বৈদ্যর ফ্যামিলিকে বলে যে ছেলেকে বান মারা হয়েছে, এবং যে বানটা মারছে সেটা খুবই শক্তিশালী, পাওয়ারফুল। এবং এইসব ক্ষেত্রে একটু বলে নিই, এই বৈদ্য যেটা বললো যে এই ক্ষেত্রে সাধারণত যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা মূলত অন্য কোনো এলিমেন্ট, যেরকম কোনো ডল অথবা পুতুল আর কি, বা প্রাণী ইউজ করে। কিন্তু এই ক্ষেত্রে যেটা করছে সেটা হলো গিয়ে একটা জিন ইউজ করা হয়েছে, এবং যে জিনটা যেটা করেছে, জিনটাকে একটা ব্যাঙের রূপে রাখা হয়েছে। মানে জিনটা একটা ব্যাঙের মতো করে বা ব্যাঙের রূপে জিনটাকে রাখা হয়েছে, রেখে চিকন একটা সুতা ওই ব্যাঙটার মধ্যে পেঁচায় দিয়েছে, এবং ওই সুতা পেঁচানোর পর ব্যাঙটাকে একটা ডোবার ভিতরে রাখা হয় আর কি। তো ওই ডোবাতে যখন থাকে, প্রথম ব্যাঙটা ভালোই ছিল, কিন্তু তাবিজের প্রভাবে যেটা হয় সেটা হলো গিয়ে মোটা হতে শুরু করে ব্যাঙটা, এবং ব্যাঙ মোটা হওয়ার সাথে সাথে ছেলেটাও মোটা হতে থাকে। তো আর আরেকটা বিষয়, ওই যে ব্যাঙের মধ্যে যে সুতা পেঁচায় রাখছে না, ওই সুতা পেঁচায় রাখার কারণে যে মোটা হওয়ার সাথে সাথে ব্যাঙটা যেরকম ব্যথা পায়, এখন ছেলেটাও ওইভাবে করে ব্যথা পাচ্ছে। তো এখন বৈদ্য যেটা বললো যে ব্যাঙটা নাকি লাস্ট পর্যায়ে আছে ওর জীবনের, আর 1-2 সপ্তাহের মধ্যে আর কি মারা যাবে। তো পরে ফ্যামিলি থেকে বলল যে এই জিনিসটা কারা করছে। তো বৈদ্য বলল যে না, এটা উনি এখনো বলতে পারতেছে না, ব্যাঙটাকে যদি ধরতে পারে তাইলে হয়তো বা বলতে পারবে যে আপনার কে করছে। ফ্যামিলি এখন যেটা বলতেছে যে তাহলে আমার ছেলেকে বাঁচানোর উপায় কি, কিভাবে কি। তো তখন বৈদ্য বলে দেয় যে কিছু কাজ দেয়, যে এই কাজগুলো করলে হয়তো বা চেষ্টা করা যায়। তো প্রথমত যে কাজটা দিছে বৈদ্য ওই ফ্যামিলিকে, যে একটা ছেলে খুঁজে নিয়ে আসতে যার রাশি হলো গিয়ে তুলার রাশি, এবং 20 বছর বয়সী হবে, কিন্তু ছেলেটাকে সাহসী ছেলে হতে হবে, এবং ওই ছেলেকে এর আগে কখনো জিনের প্রভাব বা জিন ওর উপরে আসর করেনি, এরকম একটা ছেলেকে তারা খুঁজে আনতে বলছে। তারপরে বলল যে খুঁজে এটা জানাতে, তারপরে বৈদ্য আর কি আসবে, এবং বলে দিছে যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে ব্যাঙটা মারা যাবে, তো যা করার খুব শীঘ্রই করতে। তো ছেলেরা ফ্যামিলির সাথে সাথে বান্দরবান থেকে চলে আসার পরে ওরা খোঁজাখুঁজি করার পর একটা ছেলেকে পায়, যার যে রিকোয়ারমেন্টস গুলো ছিল এটার সাথে মিলে গেছে। ছেলের তুলার রাশি, তার মধ্যে 20 বছর বয়সী, সাহসও ছিল, এবং জিন দ্বারা কখনো বা জিনের আসর কখনো হয় নাই তার উপরে। তো এটা বলার পরে আপনার তারা বৈদ্যকে ডাকানো হয়। ও বৈদ্য এর মধ্যে আরো কিছু কন্ডিশন দেয়, যে কন্ডিশন হইল গিয়ে যে ছেলেকে যখন আপনার করানো হবে, এই আবারও আসনে বসানো হবে, তখন ফ্যামিলিকে একটা মেজবান দিতে হবে, এবং তার কিছু মেহমান থাকবে, তো মেহমানদেরও আপ্যায়ন করাতে হবে। তো ফ্যামিলি রাজি হয়ে যায়। তো যখন ছেলেটা পায় তার 2-3 দিন পরে আপনার ওই চলে আসে, যে ওই বৈদ্যটা চলে আসে তাদের এখানে। আসার পরে আপনার তার সাথে কিছু মেহমান ছিল, তাদেরকে বলছে যে এরকম করতে, আপনার ওনাদের আপ্যায়ন করতে, এবং যত মহিলারা আছে মহিলাদেরকে বলেছিল যে আপনারা
ভিতরের অন্য একটা রুমে চলে যান এবং পুরুষদের কিনে আলাদা একটা রুমে ছিল। তো পরবর্তী যখন আপনার আসরে বসবে এমন সময় ও একটা রুমে যায়। ওই রুমে ছেলের বাবা, ছেলে নিজে, ওই তুলার রাশির যে ছেলেটা এবং বৈদ্য, এরা 4 জন থাকে। ওই বৈদ্য কিছু জিনিস বলে দেয় তুলা রাশির ছেলেকে যে তুমি ওই পুকুরের এখানে যাবা, তোমাকে নিয়ে যাওয়া হবে একটা জিনের মাধ্যমে, এবং তুমি পুকুরে যাওয়ার পরে তুমি পুকুরে নামবা, নেমে ওই ব্যাঙটাকে খুঁজবা, খুঁজে ব্যাঙটাকে ধরে সুতাটা ছিঁড়ে আস্তে আস্তে খুলবা। কিন্তু এখানে কিছু বিষয় আছে যে ব্যাঙটাকে হারানো যাবে না, মানে সুতা খোলার পর ব্যাঙটাকে নিয়ে আসতে হবে এবং ব্যাঙটার যাতে কোনো ক্ষতি না হয়, কারণ ব্যাঙটার ক্ষতি হলে ছেলেরও ক্ষতি হবে। তো এই জিনিসগুলো যখন ওই তুলা রাশির ছেলেকে বলে দেয়, তো তুলা রাশির ছেলে জিনিসটা ব্যাপারটা বুঝে। তো রুমে যাওয়ার পরে লাইট অফ করে আপনার পিছনের যে দরজা আছে দরজাটা খুলে রাখতে বলে বৈদ্য। বলার পরে তারা ওই আসনে বসে যায়, হাজিরায় বসে যাওয়ার পর তুলা রাশির ছেলের উপরে ওই বৈদ্য একটা জিন আনার পরেই যখন জিনটা ওই তুলা রাশির ছেলের উপরে ভর করে, তখন ওই বৈদ্য ওই ছেলেটার বাবাকে বলে যে মেজবানি কিছু গোস্ত দিতে। তো মেজবান গোস্ত তা ওই তুলা রাশির ছেলেটা খায়। ওই অবস্থায় খাওয়ার পরে ওই তুলা রাশির ছেলেটা আস্তে করে পিছনের দরজাতে বের হয়ে জিনটা ওকে ওইখানে করে দেয়, কি জানি বলে, ওই পুকুর পর্যন্ত, ওই ডোবাটা পর্যন্ত নিয়ে যায়। ডোবাটাতে নামার পরে আপনার ছেলেকে জিনটা ওখান থেকে চলে যায়। তো ছেলেটা ওই ডোবাতে নামার পরে ব্যাঙটাকে খুঁজে পাওয়ার পর ঠিকই দেখে ব্যাঙটা একদম ফুলে আছে এবং ওর গায়ে একটা সুতা পেঁচানো। তো ও সুতাটা আস্তে করে ছিঁড়ে তারপর আস্তে আস্তেই খুলতে থাকে। যখন খোলা শেষ হয় ঘন্টা খানিক পর ছেলেটা ফেরত আসার এসে ওই বাড়িতে আসে, কিন্তু ছেলের হাতে ব্যাঙ ছিল না। তখনই জিজ্ঞেস করলো কি হলো, ব্যাঙ কই? তখন ওই তুলা রাশির ছেলেটা বর্ণনা দেয় যে আমি যখন সুতাটা খোলার পর ব্যাঙটা কিনে বের হবো, এমন সময় ব্যাঙটা পড়ে যায় পানিতে, এবং পানিতে যখনই পড়ে যায় ছেলেটা যে আনতে যাবে, পড়ার সাথে সাথেই নাকি ওই পানিতে এমন ভাবে স্রোত আসা শুরু করলো এবং এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে আমি জানি না এটা আশেপাশের, আমি এই জিনিসটা পরে বলতেছি। ও সাথে সাথে করে কি, এইটা দেখেও ভয় পায়, ও গায়ে থেকে উঠে ও আর পিছনে না তাকায় দৌড় দেয় বাড়ির দিকে। কারণ ও বলতেছিল যে পিছনে ও বুঝতেছিল যে ভীষণ আকারে একটা খারাপ ঝড় আসতেছিল, পানি একদম উত্তাল হয়ে যায়, স্রোত বেড়ে যায়, বাতাস এবং মেঘের ডাক নাকি এরকম ও শুনতে পায়, এবং খুবই বাজেভাবে আপনার বজ্রপাতের চলতেছিল। তো ও আর না করে ও তাড়াতাড়ি দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। তো আসার পরে আপনার সাথে সাথে এই যে মোটা যে ছেলেটা যেটা মোটা হতে থাকে, তো ও আস্তে আস্তে দেখা যায় একটু ভালো ফিল করতেছে, মানে সুতাটা সরার পর থেকে ওর নাকি ব্যথাটা সরে গেছে। তো তখনই ওকে একটু ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর ও আস্তে আস্তে আপনার ঠিক হতে থাকে। তো আপনার ওঝা যেহেতু ওই বৈদ্য আর বলতে পারেনি যে কাজটা কে করছে, কারণ ওই ব্যাংকটাকে ওরা আনতে পারেনি। এই হলো গিয়ে বিষয়। আর পরবর্তীতে যে বিষয়টা, ওই যে ছেলেটা যে বললো না, তুলা রাশির ছেলেটা যে ঝড় উঠছে আপনার এরকম তো ওই আশেপাশে যখন জিজ্ঞেস করা হলো লোকজনকে, তখন তারা বললো যে না, আমরা তো কোনো ঝড়ের এরকম কিছু শুনি নেই, রাত্রেবেলা তো নর্মালি ছিল। একমাত্র ওই তুলা রাশির ছেলেটা যখন ব্যাংকটা পানিতে পড়ে যায় তখনই ও দেখতে পারে বা করলো যে ঝড় আসতেছে এবং পানির একদম উত্তাল একটা অবস্থা। তো পরে ছেলেটা ভালো হয়ে যাওয়ার পর এখন সাধারণ জীবন যাপন আর কি চলতেছে ওর। তো এই ছিল আর কি ঘটনা। এবং সে অবশেষে আর কি ছেলেটা কে করলো এটা জানতে পারলো না, কারণ যেটা বললাম যে ব্যাংকটা আনতে পারিনি। আমি এখন সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে, এবং আলিফ আপনি আজকে 3টা ঘটনা বলবেন। শুরু করি আপনার প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু রাসেল ভাই, অনেক অনেক কাকতি মিনতি করার পরে মানে আমি আসলে 2টাই ঘটনা শেয়ার করতাম, কিন্তু 3টা করতে যাচ্ছে কারণ আমার আর কোনো উপায় নাই। অবস্থা এরকম যে আমি শেয়ার না করে থাকতে পারছি না। আর যার কাছ থেকে ঘটনা নিয়ে আসছি, আমি আপনাকে লাস্ট কয়েকদিন আগে মেসেজ পাঠিয়েছিলাম, আমি যাচ্ছি ভাইয়া এমন এক জায়গায় আসছি, আমি জানিও না এটা কোথায়।
আমি আপনাকে মেসেজ করেছিলাম, জানি না আপনি পেয়েছিলেন কিনা। তো আমি পেয়েছিলাম। জি, তো আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার যেসব মানুষগুলা, মানে আমি রাসেল ভাই যার কাছে ঘটনা শেয়ার করছি বা যার কাছ থেকে ঘটনা নিচ্ছি, সে বলছে যে আলিফ ভাই আমি কিন্তু যেন তেন ঘটনা কালেক্ট করি না, আপনার জন্য আমি খুবই ডিফারেন্ট ঘটনা কালেক্ট করে নিয়ে আসি। ড্যানি ভাইকে অনেক থ্যাঙ্কস, তাকে থ্যাঙ্কস না দিলেই না। তফিক সাহেবকেও থ্যাঙ্কস, সেও আসলে অনেক হেল্প করেছেন। তো প্রথম ঘটনাতে আসলে যাচ্ছি রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে রাজারহাট নামক একটা জমিদার বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 1990 সালে। যার ঘটনা তার নামটা আসলে ছদ্মনামই ব্যবহার করতে বলেছে, তার নামটা আমি ইউজ করতে পারছি না, তো তার নামটা আমি রাজীব বলে চালিয়ে দিচ্ছি। আর তার একটা মেয়ে ছিল, ওই সময় তার মেয়ের নাম ছিল হচ্ছে মণি এবং তার ওয়াইফের নাম ছিল রিনা। তো তারা ডিসাইড করে, মানে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন, তো যার কারণে সময় কখনো হয়ে উঠে পারে নাই যে নিজের জন্য কোনো সময় বের করা বা কিছু একটা। তো এক সময় পারিবারিকভাবে ডিসিশন নেয় যে অনেকদিন যাবত তার মানে শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, তো যেই জায়গায় তার শ্বশুর বাড়ি সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলে শ্বশুর বাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে মানে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক মানে অবাক হয়ে যায় যে মানে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সবকিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে তার যে ওয়াইফের ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে বের হয়ে তার ঘুরতে বের হয় আর কি। আশেপাশে ঘুরতে ঘুরতে তার কোনো মতে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার ক্রস করে যায়, অলমোস্ট 2 কিলোমিটার। সাথে তার 7 বছরের বাচ্চাটাও ছিল। তো ক্রস করতে করতে যে এখন জমিদার বাড়ির সামনে চলে যায়, সেইখানে মানে জমিদার বাড়িটা তো ঠিক বরাবর একটা কিলার মতো জায়গা ছিল, পাহাড়ের মতো উঁচু, ঢিবির মতো আর কি, সেখানে বসার জায়গা করেছে। আর ওই ঢিবি থেকে বরাবর একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে সবসময় মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে ওই জায়গায় মেলা চলছিল। তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের 5-6 গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত। ওই সময় বিকালবেলা, তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে তারা ঘটনা কালেক্ট করতে থাকে যে আসলে কি হয়েছিল, জমিদার বাড়িতে কে কারা কারা ছিল, এইসব আজগুবি ঘটনা আর কি। তো একটা পর্যায়ে তারা ডিসাইড করে আজও রওনা দেওয়া যাক, মেলায় ঘোরাটোরা হয়ে গেছে। তো সেই জায়গায় মানে জানতে পারে যে মেলার যে জায়গাটা মেলা বসে সেই জায়গায় আগে জমিদারের ওখানে নাচ গান হতো, তারপরে জুয়ার আসর বসতো। তো শেষ করে তারা বাড়ির দিকেই রওনা দেয় আর কি। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন সময় পথিমধ্যে একটা জায়গায় তারা আটকে যায়। জায়গাতে আটকে যাওয়ার পরে তো তার ওয়াইফের ভাইকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোন জায়গাটা, মানে যে এটা কি এরকম গাছগাছালিতে ঘেরা একটা পুরাতন বাড়ি, চারিপাশটা যেমন মরমর, আর তখন শীতকাল ছিল, তো গাছের পাতা সব মাটিতে, তো হাঁটছে যে গাছের পাতার অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, মচ 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 শব্দ হচ্ছে। তো একটা পর্যায়ে জিজ্ঞেস করি এখানে কি ছিল আগে, তো বলে যে আসলে এই জায়গায় তো আমরা কেউ আসি না, তো অনেক আগে এই জায়গায় একটা মন্দির ছিল, এই মন্দিরে কিছু ভুল চিন্তা ধারণার লোকজন সেই সময় তাদের ভগবান অথবা দেবীকে কনভিন্স করার জন্য মানুষকে জবাই করত, ছেলে মানুষ জবাই করতো, স্পেশালি নর বলি, ছেলে মানুষ নর বলি দিত। তো এবং মাঝে মধ্যে নাকি কনভিন্সের পাওয়ারটা এত বেশি থাকতো যে সেখানে বয়স্ক এবং বাচ্চাদেরকেও নাকি মানে বাচ্চাদেরকেও নাকি জবাই করা হতো আর কি। তো বলে যারে ধরে এগুলিকে এখন চালায়, বলে কি না ওইটা ওই মুহূর্তেই ভুল ধারণা হিসাবে অ্যাকসেপ্টেড হয়ে গেছিল। পরবর্তী সময়ে কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এতটুকুই জানি এই মন্দিরের আশেপাশে কেউ ঘোরাফেরা করে না। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাতে ইভেন মানে মাদক সেবীরাও আসে না, এমন অবস্থা আর কি, মানে সবাই ভয় পায় ওই জায়গাটাতে কেউই আসতে চায় না। আর সবসময় এই জায়গায় শীত হোক গ্রীষ্ম হোক সবসময় একটা ঠান্ডা ভাব থাকে ওই জায়গাটাতে। এই কথা শুনতে শুনতে তার মেয়ে একটা পাথর ছুঁড়ে ওই মন্দিরের ভেতরে ঢিলা মারে, মানে কোনো কিছু চিন্তা না করি। আচ্ছা, ওকে। তো ভেতর থেকে একটা শব্দ আসে, হঠাৎ করে এরকম একটা শব্দ আসে, হুঙ্কার টাইপের একটা শব্দ আসে। তো সে তার শ্যালকের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে ভেতরে টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করে। তো তার শ্যালক বলে যে আপনার এখানে না থাকি, চলেন বাড়ির দিকে যাই আর ঝামেলা না করি। বলে যে না রে তুমি এত ভয় পাচ্ছ কেন, এটা তো কোনো সমস্যা না, আমার তো কাজ এইগুলা, আমি তো এসব জিনিসই করে কেয়ার করে না।
সেই সুগঠন, সেই শক্তি মনে করেন ঢুকে গেছে ভেতরে। একটা পর্যায়ে মন্দিরের কাছে যাওয়ার পরে সেও একটা জিনিস টেস্ট করার জন্য একটা পাথর নিয়ে ভেতরে ছুঁড়ে মারে, ঠিক একই রকম আর একটা হুঙ্কার আসে। তখন বুঝে যায় যে ভেতরে কোনো একটা ঝামেলা আছে। টর্চ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে একটাই মাত্র রুম, কিন্তু কেউ নাই। সাথে সাথে তারা ওই জায়গাটা ত্যাগ করে। তার মেয়ে, তার ওয়াইফ, মেয়েকে কোলে নিয়ে সে তো অলমোস্ট দৌড়ানোর মতোই অবস্থা। তখন অন্ধকার হয়ে গেছে। দৌড়াতে 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 হাঁপাতে হাঁপাতে একটা চায়ের দোকানের সামনে যে তারা থামে। তো সেই চায়ের দোকানদার আবার তার শ্যালককে চিনত, যে তোমরা এখানে কি করো এখন? 1990 সাল, রাসেল অনেক আগের কথা। তোমরা এখানে কি করো? বলে যে আমরা তো এইখানে গেছিলাম, খুব অদ্ভুত দুইটা শব্দ পাওয়ার পর দৌড়ায় চলে আসছি। আর শব্দ দৌড়ায় চলে আসার সময় তখন তারা পেছন দিক দিয়ে এমন মনে হচ্ছিল যে খুব বড় বড় স্টেপের মানুষজন পায়ের নিচে পাতাগুলা পড়ছে আর শব্দ হচ্ছে মচমচ, শব্দগুলা বেশ জোরালো। আচ্ছা, তো তারা ওই মুহূর্তে তার এই চায়ের দোকানদারটা তার হেল্প নেয়। তুমি যখন দোকান বন্ধ করছিলেন, তোমাদের বাড়ি আগায় দিয়ে আসি। তো বাড়ি আগায় দিয়ে আসে এবং বাড়িতে সবাই চুপচাপ ছিল, কেউ কাউকে কোনো কিছু জানায়নি। এবং তার কড়া নির্দেশ ছিল যে কেউ কাউকে কোনো কথা বলবে না, আজকের ব্যাপারে কেউ কোনো কিছু কাউকে বলবে না, স্বীকার করবে না, মুরব্বীদেরকে তো নাই। তো যেহেতু তার শ্বশুর বাড়ি, জানলে জিনিসটা খারাপ দেখা যায়। সেদিন রাতের বেলা রাসেল ভাই, সেদিন রাতের বেলা 2টার দিকে তার ঘুম ভাঙে। এক পর্যায়ে পাশে হাত রাখার পরে দেখে যে তার ওয়াইফ আছে, কিন্তু সাথে তার মেয়েটা নাই ওই জায়গায় ওই মুহূর্তে। তো ওরা বাড়ি খুঁজে, জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ির চারিপাশ খোঁজে। খুঁজতে খুঁজতে সে চিন্তা করে যে এটার কোনো ঝামেলা হতে পারে। তার মেয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, এটা তখন ওই এলাকার লোকজনদেরকে জানায় যে পাথরটা ছুঁড়ে মেরেছিল, হয়তো কোনো ঝামেলা হতে পারে, তোমরা ওই জায়গাটায় চেক করো। আশেপাশে খুঁজে পাচ্ছে না। ইভেন ওই মুহূর্তে জমিদার বাড়ির লোকজনেরও, মানে ওইখানে যারা গার্ড হিসেবে থাকতো, তারাও জেনে গেছে যে একটা ঝামেলা হয়েছে। ভিতরে তো তখন কেউ নাই, অলরেডি এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ সবকিছু। রাত তখন 2টার উপরে। লাঠি সোটা নিয়ে তারা ওই মন্দিরটার সামনে যায়। মন্দিরের সামনে যাওয়ার পরে শুরুতেই তারা ধাক্কা খেয়ে যায় রাসেল ভাই। একদম গাছের নিচে তার মেয়ের দেহটা পড়া, কিন্তু মাথা সাথে নাই। মাথাটা যেই জায়গায় বলি দেওয়া হতো ঠিক সেই জায়গায় পড়ে আছে। বলি দেয়া হোক, জি, ওই জায়গায় পড়ে আছে। এই হৃদয় বিদারক মানে ঘটনা যখন আমি ডেনিভের কাছ থেকে পাই, তিনি বলছে যে এই ঘটনাটা যার কাছ থেকে শুনি সে কান্না করছিল ওই মুহূর্তে বলার সময়। এতদিন আগের ঘটনা, সিগারেট ধরাতে ধরাতে বলছে, মানে তার বুকের মধ্যে কতটা কষ্ট না থাকলে তিনি ঘটনা শেয়ার করছে। যাই হোক রাসেল ভাই, এইটাই ঘটনা। এরপরে তারা ওখানে কি ঘটেছে, কি হয়েছে সেটা আর আমরা জানি না। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। ঘটনাটির সময়কাল 1940 কি 50 বা এরকম একটা সময়, নির্দিষ্ট করে সাল বলাটা মুশকিল। ঘটনাটি ঘটেছিল আমার আম্মুর এক খালার সাথে। তো আমার আম্মুর ওই খালা, ওনার বিয়ে ঠিক হয় ওনার গ্রামেরই পাশের গ্রাম। তো জায়গাটা এটা রাজবাড়ী জেলার এটা খানখানাপুর নামক একটা জায়গা বা এরকম আশেপাশে আর কি। তো ওই সময় যে ওনাদের এক্সাক্ট গ্রামটা যে কোনটা ছিল আমার আম্মু ঠিক বলতে পারেনি, কারণ ওনারা পরবর্তীতে রাজবাড়ী শহরে চলে আসেন আর কি। তো যার কারণে ওই গ্রামের নামটা এক্সাক্ট বলতে পারেননি। তো যাই হোক, অনেক আগের ঘটনা, তো অনেক তথ্যই আসলে মানুষের মনে থাকে না, এটাই স্বাভাবিক। তো যার কারণে বেশ কিছু মানে হয়তোবা লোকেশন বা সময়, এই বিষয়গুলো ওইভাবে বলাটা আমার জন্য একটু টাফ হবে। তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতদূর সম্ভব বলার জন্য। তো ওনার বিয়ে ঠিক হয় ওনার গ্রামেরই পাশের একটি গ্রামে। তো যথারীতি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে ওই বর, মানে আমার আম্মুর ওই খালু, তিনি তার ওয়াইফ মানে আমার আম্মার ওই খালাকে নিয়ে আসছেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন ওই সময়ে আসলে বিবাহ শাদীগুলো মোটামুটি সম্পন্ন হওয়ার জন্য একটি কমন বাহন ছিল, খুব জনপ্রিয় বাঙালির একটা ঐতিহ্য, সেটি হচ্ছে পালকি।
পালকিতে চড়ে বিয়ে হতো। আর যেহেতু পাশের গ্রামই ছিল, এই জন্য পালকিটাই খুব সহজ ছিল। আমার আম্মুর খালা উনি পালকির মধ্যে ছিলেন, আর খালু বাহিরে হেঁটে হেঁটে আসছিলেন, আর বেহারা ছিল এবং আরো কিছু আত্মীয় স্বজনরা সাথে ছিল। তো বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে এবং বিদায় নিতে নিতে একটু দেরি হয়ে যায়। যদিও ওই গ্রাম থেকে, মানে আমার আম্মুর ওই খালা উনি যে গ্রামে আর কি, হ্যাঁ, ওই গ্রাম থেকে ওই খালুর গ্রামে যেতে ওয়াকিং ডিস্টেন্স হয়তো বা 1 ঘন্টা বা এরকম সময় আর কি। এখন সময়টা ওই শীতকালের মতো ছিল, এই যে এখন নভেম্বর মাস চলছে, নভেম্বর মাসের মতো এরকম একটা শীতের সময় ছিল। সাধারণত আসরের আজানের পরে মাগরিব হতে খুব বেশি সময় থাকে না আর কি। তো বিয়ের অনুষ্ঠান জোহরের পরে শুরু হয়, বিদায় নিতে নিতে মোটামুটি আসর হয়ে যায়, আসর পার হয়ে যায় অনেকটা। তখন যেহেতু রাত হয়ে যাবে, সবাই তাগাদা দিচ্ছিল। আর ওই সময়ে সন্ধ্যার পরে কিন্তু গ্রামে একদম শুনশান নীরবতা নেমে আসে। আর বিয়ের বরযাত্রীতে বা যদি কনে নিয়ে আসে, ওই পথে অনেক সময় ডাকাতেরও ভয় থাকতো, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যেত। তো অনেকগুলো বিষয়, অনেকগুলো রিস্ক প্যারামিটার সামনে রেখে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। যাই হোক, আসরের কিছু সময় পরে সবাই রওনা দিয়ে দেন। রওনা দিতে দিতে একটি জায়গায় আসেন। ওই জায়গাটা একটা পরিত্যক্ত শ্মশান ছিল, তবে বহুদিন যাবত নাকি ওখানে আর কোনো লাশ দাহ করা হয় না। তো ওই জায়গাতে বেশ কয়েকটি লম্বা তাল গাছ ছিল। এদিকে প্রায় আধা ঘন্টারও বেশি সময় হেঁটে আসার পর ওই যারা পালকির বেহারা যারা ছিল তারা একটু ক্লান্ত হয়ে পড়ে এবং কিছুটা সময় বিশ্রাম এবং পানি খাওয়ার জন্য তারা পালকিটা রেখে দেয় ঠিক তাল গাছের কাছাকাছি। এদিকে আমার আম্মুর যে খালু, ওনারও একটু বিশ্রাম নেওয়া দরকার ছিল। আধা ঘন্টার বেশি সময় পর পথ হেঁটে এসেছে, আর সারাদিন বিয়ের ব্যস্ততায় একটু ধকল তো ছিলই। তো যাই হোক, এদিকে সবাই একটু বিশ্রাম নিচ্ছে। আমার আম্মুর ওই খালু উনি কি করেছেন, উনি একটু সাইডে গিয়েছেন, ওনার অন্য আত্মীয় স্বজনরা আছে, তাদের সাথে কিছুটা কথা বলবেন বা অন্য কোনো জরুরি কাজ ছিল, তাদের সাথে কথা বলা সংক্রান্ত বিষয়। তো মোটামুটি মিনিট 10 এরকম হয়েছে, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল, একদম সন্ধ্যা নিকটে। তো আমার আম্মুর খালু যখন পালকির কাছে হেঁটে হেঁটে আসছেন, হঠাৎ উনি দেখতে পান একদম 1 ফুট উচ্চতার একটা মানুষ, গেরুয়া পোশাক পরা, ঠিক ওই যে বাউলরা এক ধরনের গেরুয়া পোশাক পরে এবং হাতে এক ধরনের কেটলির মতো থাকে, যারা সাধু সন্ন্যাসী এই ধরনের একটা কেটলির মতো রাখে আর কি। তো এইরকম একটা মানুষ বা অন্য কিছু, কিন্তু দেখে বোঝা যাচ্ছে তার দাড়ি একদম পা পর্যন্ত এবং মাথার চুলে জট রয়েছে, কিন্তু একদম 1 ফুট উচ্চতার একটা মানুষ। এবং সে কি করলো, সুন্দর করে ওই পালকির মধ্যে ঢুকে গেল হেঁটে হেঁটে হেঁটে। আমার আম্মুর খালু তো কিরে এটা কি গেল, এই এত ছোট মানুষ পালকির মধ্যে গেল কেন? সে তখন দৌড়ে পালকির কাছে চলে যায়। এখন পালকির দরজা কিন্তু কিছুটা ফাঁকা ছিল, সামান্য একটু ফাঁকা ছিল, একটু বাতাস আসার জন্য আমার আম্মুর ওই খালা একটু দরজাটা ফাঁকা করে রেখেছিলেন। তো উনি দ্রুত ওদের কাছে গিয়ে ওনার স্ত্রীকে বলেন, এর ভিতরে মাত্র একজনকে ঢুকতে দেখলাম, ছোট্ট একটা মানুষের মতো, তুমি দেখেছো? ও বলে, কই না তো, এখানে তো কিছু আসেনি। তো খালুর কথা শুনে আমার আম্মার খালাও বেশ অবাক হন যে এখানে মানুষ ঢুকলো কিভাবে, এখানে তো আমি বসে আছি, কোনো মানুষ তো দেখলাম না ভিতরে ঢুকতে। তো উনিও একটু কৌতূহলী হন যে কি ব্যাপার, কোথায় ঢুকলো একটু দেখি। তো দুজন মিলেই, আমার আম্মুর খালাও উনি পালকির মধ্যে খুঁজছেন, খালুও খুঁজছেন, কিন্তু ভেতরে কাউকে দেখা যায় না। এদিকে বেহারারা চলে আসে। তো বেহারাদেরকে জিজ্ঞেস করা হয়, এমন কাউকে দেখেছো? ছোট্ট একটা আমি দেখলাম মানুষের মতো। ওরা বলে, না তো, এরকম কাউকে তো দেখিনি। তখন একজন বেহারা বলে যে এখানে আসলে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, জায়গাটা ভালো না, চলেন আমরা দ্রুত এখান থেকে চলে যাই। তো যাই হোক, সবাই রওনা দেন। মোটামুটি মিনিট 20 মধ্যে আবার আমার আম্মুর খালা ওনার শ্বশুর বাড়ি, নতুন শ্বশুর বাড়িতে চলে আসেন। তো তখন কিন্তু মাগরিবের আজান হয়ে আরো প্রায় 10-15 মিনিট হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, সবকিছু স্বাভাবিক। প্রায় 2 থেকে 3 মাস কোনো সমস্যা নেই, একদম স্বাভাবিক, মানে কোনো ধরনের কোনো বিষয় নেই।
তো এরপর থেকে কিছু কিছু সমস্যা, মানে একদম ছোট ছোট কিছু সমস্যা দেখা দেয়, ওগুলো আসলে মেজর কোনো সমস্যার মধ্যে আসলে ধরা যায় না, এবং আমি যদি সেগুলো উল্লেখ করি সেগুলো আসলে এরকম উল্লেখযোগ্য নয়। যেমন ঘুমের মধ্যে আমার আম্মার খালাকে বোবাই ধরতো, আমরা যেটাকে বোবাই ধরা বলি আর কি। তো এরকম বোবাই ধরা, তারপর ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে ওঠা, তাই এইগুলো তো আসলে ওইভাবে প্যারানর্মাল কোনো বিষয়ের ধরার মধ্যে আসলে পড়েও না নর্মালি। তো যাই হোক, তো বিয়ের মোটামুটি মাস 3-4 মধ্যে বোঝা যায় যে আমার আম্মুর ওই খালা সন্তান সম্ভবা। তো যাই হোক, সন্তান সম্ভবা হিসাবে উনি ওনার শ্বশুর বাড়ি থেকে যতটুকু যত্ন আত্তি পাওয়ার দরকার ছিল সেগুলো পাচ্ছেন। তো মোটামুটি স্বাভাবিকই যাচ্ছিল। এরপরে যখন ওনার প্রেগনেন্সির সময় প্রায় 8 মাসের মতো, আর আমরা তো জানি যে নারীদের প্রেগনেন্সির সময় কিন্তু পেট ফুলে যায়, যেহেতু তার সন্তান পেটের মধ্যে বড় হতে থাকে। তো 8 মাসের মতো যখন হয়ে গেছে, আর একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু বাচ্চা পেটের মধ্যে নড়াচড়াও করে, সেটা মা বুঝতে পারেন। তো 8 মাসের পর কি হলো যে আমার আম্মুর ওই খালা এবং আশেপাশের মানুষ, আমার মানে তারা বুঝতে পারতেছে যে প্রতিনিয়ত ওই খালার পেটের যে ফুলে ওঠা, এই উচ্চতাটা কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। আর পেটের মধ্যে যে বাচ্চাটি রয়েছে সেও ওইরকম নড়াচড়া করে না। এখন যদিও বা উনি বিষয়টা আসলে ওইভাবে বুঝতে পারেননি, বয়স তো ওনার বেশি ছিল না। এখন অনেকেই বলতো, কি ব্যাপার বৌমা, তোমার পেট ফোলা কমে যাচ্ছে কেন? তখন উনি বলতেন যে না, আমি তো কিছু জানি না বা বুঝতে পারছি না। অদ্ভুত বিষয় প্রিয় লিসেনার্স, মাত্র অল্প কিছুদিনের মধ্যে, মানে হয়তো 1 মাস এরকম সময় হবে, পেট একদম স্বাভাবিক হয়ে যায়, মানে একদম স্বাভাবিক মানুষের পেটের মতো একদম সমান হয়ে যায়। এবং উনি বুঝতে পারেন ওনার পেটের মধ্যে কোনো সন্তান নেই। অবাক ব্যাপার, পেটের মধ্যে সন্তান নড়াচড়া করেছিল সেটি উনি ফ্রিকুয়েন্টলি অনুধাবন করেছেন। উনি সন্তান সম্ভবা, এটা নিয়েও কোনো সন্দেহ ছিল না। 8 মাসের সন্তান সম্ভবা ছিলেন উনি। এরপর থেকে হঠাৎ করে পেট কমে যেতে শুরু করে এবং একটা পর্যায়ে পেটের মধ্যে সন্তান ভ্যানিশ হয়ে যায়, একদম নাই হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? প্রথমে ওই শ্বশুরবাড়ির লোকজন ওনারা চিন্তা করেছে হয়তোবা বৌমার পেটের মধ্যে টিউমার হয়েছে, এই কারণে হয়তোবা পেট ফুলে গিয়েছিল, বা অন্য কোনো কারণে পেট ফুলে গিয়ে থাকতে পারে, আর আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে গেছে। আবার কেউ কেউ অনেক কটু কথাও বলেছেন, যে মিথ্যা প্রেগনেন্সির কথা বলেছে, মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে যাতে একটু বেশি আদর যত্ন পাওয়া যায়, বাড়ির কাজ কম করতে হয়, কারণ গ্রাম দেশে তো বাড়ির বউরা অনেক কাজ করেন, আর গেরস্ত বাড়ি হলে তো কথাই নেই। তো এই ধরনের অনেকেই অনেক কথা বলে। তো উনি তো জানতেন আসলে এর কোনো কথাগুলোই সত্যি নয়। যাই হোক, উনি প্রায় 6-7 মাস পর আবার উনি সন্তান সম্ভবা হন। তো একই রকম ভাবে সবকিছু ঠিকঠাক মতো চলছিল। যখন ওনার প্রেগনেন্সির বয়স 7 থেকে 8 মাস, এইরকম একটা সময়, ওই সময় কিন্তু ওই বাড়ির সদস্যরাও, তারাও স্থানীয় যে যারা ধাত্রী আছে বা অন্যান্য যারা কবিরাজ আছে তাদেরকে দিয়েও কিন্তু পরীক্ষা করিয়েছে। তারা সকলেই বলছে হ্যাঁ, ওনার পেটের মধ্যে সন্তান আছে এবং সন্তান জীবিত, নড়াচড়া করছে। এই 8 মাসের পরে হঠাৎ করে সেম ঘটনা প্রথমবার যেটা ঘটেছে সেটিও ঘটতে থাকে। হঠাৎ করে পেটের উচ্চতা কমতে থাকে অস্বাভাবিকভাবে, এবং প্রায় 1 মাসের মধ্যে ঠিক আগে যে ঘটনাটি ঘটেছে সেটি ঘটে, একদম স্বাভাবিক, তার পেটের মধ্যে কোনো সন্তান নেই। তাহলে প্রিয় লিসেনার্স, এই সন্তানগুলো কোথায় যাচ্ছে? এবারও আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এক একজন এক এক কথা বলে, অনেক কটু কথা বলে। গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে অনেক মহিলা আত্মীয় স্বজন যারা আছে ওনারা অনেক কটু কথা বলেন। ঠিক এমন প্রচুর কটু কথা উনি সহ্য করছেন। তো যাই হোক, এরকম 2 বার না, বেশ কয়েকবার এই ঘটনা ঘটে। তখন
ওই বাড়ির লোকজনই তারা বলেন যে আসলে এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না, এটা অস্বাভাবিক ব্যাপার, নিশ্চয়ই কোনো পিশাচ পেটের মধ্যেই এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে, তা না হলে তো এমনটা হওয়ার কথা নয়। প্রথম দিকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তাররা এই বিষয়ের কিছুই ধরতে পারেনি। পরে ভালো একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়া হলেও হুজুর বলেন যে এই রোগীর এই সমস্যার সমাধান করতে গেলে আপনাদের বাড়িতে যেতে হবে, কারণ এর সাথে খুবই দুষ্টু একটা খবিশ জিন রয়েছে। আমি এইখান থেকে যদি তার হাজির করার চেষ্টা করি সে আসবে না, আপনাদের বাড়িতেই আমাকে যেতে হবে। তো যেহেতু হুজুরের যে গ্রাম আর ওই গ্রামের ডিস্টেন্স খুব বেশি ছিল না, মোটামুটি 40-50 মিনিট হেঁটে চলে আসা যায়। তখনকার যুগে তো এত যানবাহন ছিল না, মোটামুটি মানুষ পায়ে হেঁটেই বেশি চলাফেরা করত। তো হুজুর দিনের বেলা আসেন, আসার পর চেষ্টা করেন এই আমার আম্মুর খালার সাথে যেই জিন আছে বলে যে সন্দেহ করা হচ্ছিল সেটা হাজির করার জন্য, বা সেই জিনটাকে হাজির করার জন্য। সারা দিন ধরে অনেক চেষ্টা করা হয়, কোনোভাবেই ওই জিন হাজির হয় না। হুজুর চিন্তা করে যে এই দুষ্ট জিনকে সে হাজির করেই ছাড়বে, যেভাবেই হোক। তো হুজুর বুঝতে পারেন দিনের বেলা এই জিন হাজির হবে না, এর হাজির হতে গেলে সন্ধ্যার পর। সত্যি প্রিয় লিসেনার, সন্ধ্যার পর যখন হুজুর রিচুয়াল শুরু করেন, হঠাৎ করে তারা ওই বাড়ির পাশে একটা ডোবার মধ্যে খলখল আওয়াজ শুনতে পান। মনে হচ্ছে ডোবার মধ্যে কেউ কিছু একটা গোসল করছে বা পানির ভিতর থেকে কিছু একটা নড়াচড়া করছে। কিছুক্ষণের মধ্যে ওই ডোবার ওই পাশ থেকে ভেজা শরীরে দেখা যায় ছোট্ট একটা মানুষ হেঁটে হেঁটে বাড়ির উঠোনের দিকে আসছে, এবং তার শরীরে গেরুয়া পোশাক, পা পর্যন্ত চুল, পা পর্যন্ত দাড়ি, চুলগুলো জট পাকানো, চোখগুলো মনে হচ্ছে জ্বলছে, এবং হাতে ওই যে সাধু সন্ন্যাসীদের হাতে যে কেতলির মতো থাকে সেটা। এবং এসেই সবাই তো খুব অবাক হচ্ছে, বাড়ির সবাই সেটা দেখছে, এমন না যে একজন দুইজন দেখছে, সবাই দেখছে। এসেই বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে সে। গালিগালাজের পরে বলে যে এই আমাকে কেন ডেকেছিস? তখন হুজুর বলে যে তুই এই নারীর পেছনে কেন লেগেছিস, কেনই বাইরের ক্ষতি করছিস, কেনই বাইরের বাচ্চাগুলোকে খেয়ে ফেলছিস? তখন সে বলে যে আমি ওই যে দূরে যে পরিত্যক্ত শ্মশান রয়েছে, ওই শ্মশানের যে তাল গাছ সেখানে থাকতাম। সন্ধ্যার আগে যখন পালকি আমার তাল গাছের নিচে রাখা হয়, তখন আমি আমার একটা শিকার পেয়ে যাই। আমি প্রতিনিয়ত এর পেটের মধ্যে থাকা যে বাচ্চাগুলো সেগুলো খেয়ে ফেলছি, এবং আস্তে আস্তে আরো শক্তিশালী হয়ে উঠছি। আমি ইতিমধ্যে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি, তোরা আমার কিছুই করতে পারবি না। আর পালকিটা যখন ওখানে রাখা হয়েছিল, আমি ওইখান থেকেই তার পিছনেই, এবং আমি তার শাড়ির আঁচল ধরে ঝুলতে ঝুলতে চলে আসি এই বাড়িতে, এবং এরপর থেকে আমি এর রক্তের সাথে মিশে গেছি। আর আমি এইখানে আশেপাশে ডোবায় থাকি এখন, আর আমি এর কাছ থেকে কোনোভাবেই যাব না। তখন হুজুর তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, সে কিছুতেই রাজি হয় না। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে কি দেখি যে কোনো কারো ঘাড়ে যদি জিন আসে বা কেউ যদি পজেসড থাকে, তখন সেই জিনকে তার ঘাড়ের উপর হাজির করে বা তার মধ্যে হাজির করে কথা বলে সবাই বুঝতে পারে যে আসলে কি সমস্যা। কিন্তু এইখানে বিষয়টা হয়েছে কি, ওই সন্ধ্যার পরে জিন একদম সরাসরি ওই যে বামন আকৃতির জিন, যেটাকে আমরা কদ্রগঙ্গা বলি, এই জিন সে এসে সবার সামনে, সবাই সেটা দেখছে। অনেকেই তো বাড়ির বেশ কিছু মহিলা তো ভয়ে ফেইন্ট হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। পুরুষ সদস্যরা কয়েকজন ছিল, তারা সেটা দেখছে, আর অন্য নারী সদস্যরা তো ভয়ে ওখান থেকে পালিয়েছে। আর অনেক পুরুষ সদস্যরাও কিন্তু ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। অল্প কিছু মানুষ সেখানে দাঁড়িয়ে এই বিভৎস জিনিসটাকে দেখছে আর তার কথা শুনছে। তো কিছুতেই সে যেতে রাজি হয় না। সে বলে যে সে যাবে না, এই কথা বলে সে চলে যায়, এবং চলে যায় কোথায়? আবার সে ডোবার মধ্যে চলে যায়। হুজুর বলে যে আমার দ্বারা এই কাজ হবে না, আমার কথায় বা আমার তদবিরে এই দুষ্ট জিনটি যাবে না, আপনারা আরো ভালো কোনো হুজুরকে দেখানোর চেষ্টা করেন। প্রিয় লিসেনার্স, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ভালো ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কোনোভাবেই এই সমস্যার সমাধান হচ্ছিল না। এমনিতে কোনো সমস্যা করতো না সাধারণত,
কিন্তু সমস্যা তখনই হতো যখন উনি প্রেগনেন্ট হতেন, তখন এই যে একটা সমস্যা, এই সমস্যাটা হতো, যে সমস্যাগুলো ইতিপূর্বে ঘটেছে, যেটা আমি এতক্ষণ বললাম আর কি। তো এই আমার আম্মার খালা খালু ওনারা খুবই মানে মানসিকভাবে ভেঙে পড়েন যে এই খবিশ জিনের হাত থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, এমন কি কোনো আল্লাহর বান্দা নেই যার ওসিলায় আমরা মাফ পেতে পারি। অনেককেই তো দেখানো হলো। তখন আমার আম্মুর খালা উনি বলেন যে সবাইকে তো দেখানো হয়েছে, যেহেতু কোনো সমস্যার সমাধান হচ্ছে না, যিনি সমস্যার সমাধান করতে পারেন তার কাছেই আমরা চাই, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি। তখন আমার আম্মার ওই খালা খালু প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করো, মানে এর থেকে বাঁচাও, এই সমস্যার কারণে আমরা মা বাবা হতে পারছি না, এই খবিশ জিনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। প্রিয় লিসেনার্স, মোটামুটি আরো প্রায় 1 বছর, মানে ওই যে হুজুর যে এসেছিল তার সাথে জিনের কথাবার্তা হয়েছে, এরপর প্রায় 1 বছর এরকম চলে যায়। 1 বছর পর আমার আম্মুর ওই খালা আবার সন্তান সম্ভবা হন। তখন তিনি আশা করেছিলেন যে এবার হয়তো সেই একই ঘটনা ঘটবে, 8 মাসের সময় আস্তে আস্তে যে ঘটনা আগে ঘটেছে সেটা হতে থাকবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে এবার আর সেই ঘটনা ঘটে না। স্বাভাবিকভাবেই তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেন। তারপর এরপরে পরবর্তীতে আর একটা সন্তান হয়েছিল, পুত্র সন্তান। এরপরে অবশ্য ওনাদের আর কোনো সন্তানাদি হয়নি বা ওনারা নেননি। এই যে আমার আম্মুর খালা খালু ওনারা এখন কেউ জীবিত নেই, ওনারা অনেক আগে মারা গেছেন। ওনার যেই 2 সন্তান, একজন ছেলে একজন মেয়ে, ওনাদেরও এখন অনেক বয়স হয়ে গেছে, কিন্তু ওনারা এখনো জীবিত আছেন। এখানে একটি কথা প্রিয় লিসেনার্স, যে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে ওই খবিশ জিনটি কিভাবে চলে গেল তাদের কাছ থেকে। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে সেটা আমরা কেউই জানি না। এই কারণে জানি না কারণ আমার আম্মার ওই খালা খালু ওনারা পরবর্তীতে অনেক চেষ্টা তদবির করে, অনেক হুজুর অনেক কবিরাজ দেখে যখন কোনো লাভ হচ্ছিল না, তখন ওনারা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করতে থাকেন। তো আমরা এতটুকু মনে করেছি যে হয়তোবা আল্লাহ তাআলার তরফ থেকেই কোনো একটা ঘটনা ঘটেছে, যে বিষয়টা আমরা কেউই জানি না। হতে পারে ওই খবিশ জিনটি মারা গেছে, হতে পারে কোনো নেককার জিন এসে ওই খবিশ জিনটাকে শায়েস্তা করেছে বা তাড়িয়ে দিয়েছে বা হত্যা করেছে, বা ওই জিনটি এমনি ছেড়ে চলে গেছে। কিন্তু এটি নিশ্চিত নই যে আসলেই কি ঘটেছিল, কারণ এটি জানা যায়নি। আর যখন দেখেছে বিষয়টি আর নেই, আর কোনো সমস্যা নেই, তারাও এটা নিয়ে আর কোনো ঘাটাঘাটি করেনি। কারণ এই কেন ঘাটাঘাটি করেনি, দেখা গেল কোনো হুজুরের কাছে গেল, হুজুর জিনটাকে কোনো কারণে হাজির করলো, জিনটা ক্ষিপ্ত হয়ে গেল, আবার পিছু নিল। এই জন্য যখন দেখলো আর কোনো সমস্যা হচ্ছে না, তারা আর কারো কাছে এই বিষয়ের সমাধানের জন্য যাননি। তো এভাবেই এই বিষয়ের মানে এই সমস্যা থেকে ওনারা মুক্তি পেয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অপার করুণায় এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে এটাই আমরা শিখলাম, সেটা হচ্ছে যে কোনো সমস্যা আমরা যদি একাগ্র চিত্রে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে সে বিষয়টি চাই, প্রার্থনা করি, যদি আমাদের স্রষ্টা কল্যাণকর মনে করেন আমাদের জন্য, তাহলে সে বিষয়টি অবশ্যই তিনি আমাদের জন্য লিখে রেখেছেন বা সমাধান করবেন, এবং সেই সমাধানের প্রতি আমাদের সন্তুষ্ট থাকা উচিত। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ ফারদিন আহমেদ রক্তিম বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আসলে আমার কাছে বেশ কয়েকটি ঘটনা রয়েছে, কিন্তু সময় সুযোগ এর অভাবের কারণে কখনো সেভাবে শেয়ার করা হয় নাই, কিংবা সাহস করে উঠতে পারি নাই। তো আজকে এখন ভোরবেলা 5:22 বাজে আমি ডাউনলোড করা ভূত.com এর কিছু এপিসোড শুনলাম। তো শোনার পরে মনে হইলো যে একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আমাদের নানা বাড়ির যে
গ্রামে অবস্থিত, সেই গ্রামটাকে কেন্দ্র করে। এবং এই ঘটনাটা আসলে একজন কিংবা দুইজনের সাথে ঘটে নাই, ঘটনাটা ঘটছে পুরা গ্রামের সাথে। এবং গ্রামের প্রায় সকলেই এখনো পর্যন্ত যারা আসলে মানে ওই সময় যারা ছিল, তারা যারা বেঁচে আছেন, তাদের মুখ থেকেই শুনছি। এবং আমার আম্মুও ওই সময় ছিলেন, তো আম্মুর কাছ থেকে আমি যেভাবে শুনছি, আমার নানির কাছ থেকে ঠিক সেভাবেই শুনছি। এবং আমাদের গ্রামের কয়েকজনের কাছ থেকে এই একই ঘটনা একই রকম ভাবে একই বর্ণনায় শুনছি। তো যার কারণে ঘটনার মানে গল্প হবার অবকাশটা নাই, যার কারণে এই ঘটনাটা সিলেক্ট করা। তো ঘটনাটা সিলেক্ট হইলে আমি পরবর্তীতে আমার সাথে ঘটে যাওয়া এবং আমার মার সাথে ঘটে যাওয়া দুটো ঘটনা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি ঘটনায় ফিরি কিংবা ঘটনাটা শুরু করি। ঘটনাটা আমাদের নানা বাড়ি যে গ্রামে অবস্থিত, সেই গ্রামটাকে কেন্দ্র করে। গ্রামটার নাম হচ্ছে সাবেকডাঙ্গা। এটি বাগেরহাট জেলার ৬০ গম্বুজ রেল স্টেশন এর একটি গ্রাম। তো আমার নানা বাড়ির ঠিক পেছনে একটা পুকুর আছে, যার নাম হচ্ছে গন্ধরার পুকুর, এবং এটা খুব পরিচিত একটা পুকুর। এবং আমাদের গ্রামে দুটো পুকুর আছে। এই পুকুরটার গল্প বলার পর আমি আরেকটা পুকুর আছে, ওই পুকুরের গল্প বলবো। তো এই পুকুরটার নাম হচ্ছে আপনার গন্ধরার পুকুর। আপনি জানেন যে বাগেরহাটে কিংবা খুলনা অঞ্চলে, বাগেরহাট খুলনা এই অঞ্চলগুলোতে আপনার মানে প্রত্যেকটা গ্রামে কয়েকটা করে পুকুর, মানে আগে দেখা যাইতো যে প্রত্যেকটা বাড়িরই একটা করে পুকুর আছে। এখন যদিও সেই পরিমাণটা কমছে, মানুষ পুকুর ভরাট করে সেখানে বাড়ি করছে, কিংবা পুকুর ভরাট করে সেখানে আপনার ভিটে জমি করছে, কিংবা পানের বরাজ করছে। এই জিনিসটা আগে ছিল না, আগে প্রায় প্রত্যেকটা বাড়িতেই পুকুর ছিল। তো কারণ হচ্ছে ওই সময় খাবার পানির একটা সমস্যা ছিল। এখন তো আপনার মোটরের ব্যবস্থা হয়েছে, কিংবা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। তো এই কারণে এখনো কিন্তু আমাদের বাড়িতে আপনার ডিপ টিউবওয়েল আছে। এবং আমাদের যে টিউবওয়েল, এই মানে হচ্ছে কলের পানি আমাদের আপনার আশেপাশের কয়েকটা বাড়ির মানুষ আসলে এই পানি পান করে। এখনো পর্যন্ত আপনার হচ্ছে ডিপ টিউবওয়েল সবার বাসায় এসে উঠে পারে নাই। তো মানে ওই সময় তো প্রায় প্রত্যেকের বাসায় পুকুর ছিল, টিউবওয়েল তো কয়েকটা বাসায় ছিল। সরকারি ভাবে যে বাসাগুলোতে আসলে টিউবওয়েল দেওয়া হইতো, ওই বাসাগুলোতে শুধু থাকতো। তো খাবার জন্য কিংবা গোসল করার জন্য কিংবা অন্যান্য যে দৈনন্দিন জীবনে যে পানি প্রয়োজন পড়ে, সের জন্য মানুষ পুকুরের পানি বেশি ব্যবহার করত। তো বন্ধুরার পুকুর আপনার হচ্ছে পানি খুব পরিষ্কার ছিল এবং সুপেয় পানি, পান করা উপযুক্ত। তো এই পুকুরের পানি ৩-৪টা আপনার হচ্ছে ঘরের মানুষ এই পানি পান করত বা ব্যবহার করত। তো শোনা যায় যে এই পুকুরে ওই সময় কয়েকটা জিন বসবাস করত, তো যারা আসলে আপনার হচ্ছে মানুষের উপকারী করত। এখন মানুষ বলে জিন বসবাস করত, কিংবা আসলে জিন ছাড়া তো এই ঘটনার কোনো মানে যে সূত্র কিংবা সূত্র, সেটা আসলে আপনি মিলাইতে পারবেন না। কেননা আমরা জানি যে অদৃশ্য যদি কিছু থাকে, সেটা জিন ছাড়া অন্য কিছু না। কিংবা পুকুরের নিজস্ব কোনো ক্ষমতা নাই মানুষের জীবনকে প্রভাবিত করার। তো যদি কোনো কিছুর ক্ষমতা থেকে থাকে, সে হচ্ছে জিন, যে মানুষের জীবনকে কিংবা কোনো প্রাণীর জীবনকে সে প্রভাবিত করতে পারে। এখন শোনা যায় যে এই পুকুরে কিছু জিন বসবাস করত, যারা আসলে স্বভাবগত দিক থেকে ভালো। আপনি জানেন যে জিনেরা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তারা আসলে মানুষের মতো, কেউ ভালো কেউ খারাপ, কেউ ফরেস্টগার হয়ে থাকে, কেউ আস্তিক হয়, কেউ নাস্তিক হয়। তো এই পুকুরে যে জিনরা বসবাস করত, তারা ভালো ছিল, তারা মানুষের উপকার করত এবং মানুষের কখনো কোনো ক্ষতি করে নাই। 2-3 বাড়ির মানুষ এই পুকুরের পানি ব্যবহার করত, খাইতো, পান করত, তারপরে হচ্ছে থালা বাসন মাজতো, এই তারপরে আপনার গোসল করত। আসলে তাদের কখনো
সেই ধরনের কোনো প্রবলেম হয় নাই, কিংবা তারা মানে রাতের বেলা উজু করতে গেছে হঠাৎ করে খারাপ কিছু দেখছে, এরকম কিছু কখনো হয় নাই। এমনকি তারা কখনো কোনো কিছুর অস্তিত্ব বুঝে নাই। তারা শুধু জানতো যে হ্যাঁ এখানে জিনেরা বসবাস করে, আমরা তাদের ক্ষতি করি না, তারাও আমাদের ক্ষতি করে নাই, উল্টা তারা আমাদের আরো উপকার করে। উপকারটা কেমন? উপকারটা হইল, ধরেন ওই গ্রামের কারো বাসায় কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের সময় আপনার হচ্ছে অনুষ্ঠানের আগে 2-1 দিন আগে ওই পুকুরে যে যদি বলে আসা হইতো যে অমুক দিন আমার বাসায় অমুক অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান হইতে পারে, সুন্নাতে খাতনা, আকিকা, চল্লিশা, কিংবা দাওয়াত, আপনার হচ্ছে এই ধরনের আসলে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, এমন কোন অনুষ্ঠান আছে অমুক দিন। সেই দিন যেদিন আর কি অনুষ্ঠান হবে, সেদিন ভোরবেলা যে সে দেখতো যে হ্যাঁ ওই পুকুরে আপনার থালা বাসন উঠছে, অর্থাৎ খাবার দাবার রিলেটেড আপনার যে থালা বাসন প্রয়োজন সেই জিনিসগুলো উঠছে। যেমন প্লেট উঠে, তারপরে চামচ, যে পাতিলে রান্না হবে সেই পাতিল, যাবতীয় আর কি যে জিনিসগুলো দরকার, গ্লাস, এই ধরনের সবকিছু আসলে উঠত, থালা বাসন উঠত। তো আপনার এইগুলা সে হচ্ছে তারপরে পুকুর থেকে উঠায়, তারপরে হচ্ছে উঠতো বলতে ভেসে উঠত, পুকুরে ভাসা অবস্থায় থাকতো, সেইগুলা সে হচ্ছে তারপরে পুকুর থেকে এগুলা নিয়ে সে অনুষ্ঠান পালন করত। তারপর সুন্দর করে এগুলাকে পরিষ্কার করে যেখান থেকে, যে পুকুর থেকে যেভাবে সে নিয়ে আসছিল সেই পুকুরে ঠিক সেইভাবে ভাসিয়ে দিয়ে আসতো। পরের দিন যে দেখতো সেই পুকুরে আসলে থালা বাসন আর নাই, সেই পুকুর থালা বাসন নিয়ে গেছে। এইভাবেই তারা বলতো যে পুকুর থালা বাসন দিত, আবার পরের দিন থালা বাসন আর কি অনুষ্ঠানের পরের দিন থালা বাসন দিয়ে আসলে থালা বাসন আবার নিয়ে যেত। তো গোসল করার সময় আপনার পুকুরের নিচে কখনো কারো পায়ে আপনার থালা বাসন বাঁধছে এরকম কখনো দেখা যায় নাই। তো এই জন্যই আর কি বলে যে মানুষের জীবনকে প্রভাবিত করলে সে আসলে পুকুর তো প্রভাবিত করার, আসলে পুকুরের তো থালা বাসন দেওয়ার কোনো ক্ষমতা না, তো দিত আসলে ওই জিনেরা দিত, এটা আর কি বল। তো আসলে মূল যে ঘটনাটা হচ্ছে একটা বিয়েকে কেন্দ্র করে। আমাদের বাড়ি থেকে যে বাড়িতে এই ঘটনা, সেই বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সে আমাদের বাড়ি থেকে কিছু দূরে, আপনার হেঁটে গেলে ধরেন যে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট সময় লাগবে এরকম। আমরা তাদেরকে চিনি এবং তারা আমাদের পারিবারিক আত্মীয় হয়। পারিবারিক আত্মীয় বলতে রক্তের সম্পর্ক না, কিন্তু আমাদের পারিবারিক দিক থেকে তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। এবং ঢাকায় তারা যদি ঘুরতে আসে, আমাদের বাসায় থাকছে ওনারা, তো ওনার বাসায় ওনার মেয়ের আর কি আপনার বিয়ে হবার কথা। তো এরকম বিয়ের দিনের 2-3 দিন আগে যে বলে আসে যে অমুক দিন আমার বাসায় আমার মেয়ের বিয়ে। তো যেদিন আর কি বিয়ে হবে সেই দিন সকালবেলায় সে যে দেখে হ্যাঁ থালা বাসন উঠছে, আর থালা বাসন গুলা কিন্তু পিতলে, এইগুলা কিন্তু কাচের কিংবা আপনার হচ্ছে স্টিলের, এইগুলা না, একদম পিতলে। ওই সময় পিতলের দাম কিন্তু অনেক বেশি। ইভেন আপনি পিতলের যদি 2-3টা থালা বাসন বন্ধক রাখেন, তাহলে বন্ধক বলতে আপনি ধরেন মহাজনের কাছে রাখছেন কিংবা আপনি বেচে দিচ্ছেন, ধরেন, তো বেচে দিলে আপনার যে টাকা আপনি পাবেন সে টাকা দিয়ে আপনার মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব ভালো করে যাবে। তো খুব মানে তখন পিতলের দাম খুব ভালোই ছিল। ইভেন এখনো পিতলের দাম অনেক বেশি, তো পিতলের থালা বাসনের দাম বেশি। তো পিতলের থালা বাসন উঠতো, এগুলা কিন্তু কাচের কিংবা অন্য কিছু না। তো সে যে দেখে হ্যাঁ থালা বাসন উঠছে, কলসি, আপনার গ্লাস, প্লেট, তারপরে পাতিল, চামচ, এগুলো সব উঠছে। সে লোকজনকে দিয়ে এইগুলা উঠায় বাসায় নিয়ে গেল। নিয়ে ওই দিন রান্না বান্না হইল। তো অনুষ্ঠান আপনার দুপুরবেলা বলতে পরের দিন দুপুরবেলা অনুষ্ঠানের আপনার খাবার দাবার হচ্ছে রান্না করা শেষ।
মানুষজন, আত্মীয় স্বজন, যারা হচ্ছে মেহমান, তারা আসলো, খাবার পরিবেশন করা হইলো। তো এর ভিতরেই একজন আর কি যে দাওয়াত পেয়ে আসছে, সে তো আর কি জানে না এই পিতলের থালা বাসন কিভাবে আসছে, সে এই ঘটনা সম্পর্কে আসলে জানে না। সে আশেপাশে 2-1 গ্রামেরও না, সে আসতে ধরেন অনেক দূর থেকে আসছে, আত্মীয় স্বজনদের ভিতরে কেউ সে ওই দাওয়াত পেয়ে আসছে। তো আপনার তার হচ্ছে খাবার খাওয়ার সময় চোখ পড়ে একটা পিতলে আপনার চামচের উপর। চামচটা অনেক সুন্দর চকচক করতেছে, তো তার ওই চামচের উপর চোখ পড়ে। চামচটা দিয়ে সবাইকে ডাল দিতেছে, তো ডালের চামচ, তো সবাইকে ডাল দিতেছে, তার এই ইসের উপর চোখ পড়ে। তো ওই ডাল দিতে তার কাছে যখন আসছে তখন বলছে, তুমি ডাল রেখে যাও, প্রয়োজন পড়লে আমরা এই কজন নিব। তো ওই টেবিলে আপনার ওই রেখে যায়, ওই ডালের যে পাতিল ওইটা সব ওই চামচ রেখে যায়। উনি করে কি, উনি আস্তে আস্তে খাইতেছে। সবার খাওয়া দাওয়া যখন শেষ, তখন সে তার খাওয়া শেষ করে। তো সে শেষ করে সে হাত যখন ধুবে, হাত ধুয়ে ওই চামচটা সে হাতে করে নিয়ে যেখানে রান্নার ছাই ফেলা হয়েছে ওই ছাইয়ের ভিতরে যে রেখে দেয়। তো যথারীতি সে রেখে দিছে। পরবর্তীতে সে এসে কোনো একদিন, বলতে 2-1 দিন তো সে থাকবে, তো সে যেদিন সে যাবে সেদিন সে হচ্ছে আপনার ওই চামচটা নিয়ে যাবে, এরকম সে একটা পরিকল্পনা করে রাখে। তো অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষ হবার পর আপনার যে আর কি, যার বাসার অনুষ্ঠান, যে আর কি কর্তা, সে আর কি আপনার এই সব থালা বাসন নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ওই পুকুর, গন্ধরার পুকুরে যে রেখে আসে, ভাষায় দিয়ে আসে। কিন্তু পরের দিন সকালবেলায় যে দেখে যে পুকুর আর এই জিনিসগুলা নেয় নাই, পুকুর নেয় নাই। ঘটনাটা তো পুরা গ্রামে ছড়াই গেছে যে প্রত্যেকবার তো আগের দিন রেখে আসলে পুকুর তো নিয়ে যায়, কিন্তু এইবার আর নেয় নাই। এখন ওই লোক পড়ছে লজ্জায় যে আমি এই জিনিসগুলা নিলাম, কিন্তু দেওয়ার পরে পুকুর তো আর নিতেছে না। তো মানুষ ডেকে জিজ্ঞাসা করে যে পুকুর নেয় না কেন, কি হয়েছে, আপনি কি না ধুয়ে দিচ্ছেন নাকি, তারা এরকম অনেক কিছু বলে। তো সে বলে যে আমি তো সবকিছু সুন্দর করে ধুয়ে টুয়ে দিছি, পাক পবিত্র করেই দিছি, কিন্তু পুকুর কেন নেয় না আমি বুঝি না। এরকম 2-3 দিন যায়, মানুষ জিজ্ঞাসা করে। এখন সে মেন্টালি আপনার প্রেশারের ভিতরে ভুগতেছে, লজ্জার ভিতরে পড়ছে, নামাজ পড়তে যাইতে পারে না, যে পুকুর থেকে নিলাম কিন্তু পুকুর তো নেয় না, পুকুরে দিয়ে আসলাম, নিতেছে না কেন এটা বুঝতেছে। তো 3-4 দিন পার হয়ে গেছে। তো এরকম সময় আপনার একদিন রাতের বেলা সে স্বপ্নে দেখে যে কোন একজন মানুষ, সে আপনার এসে বলতেছে যে অমুক, তুমি তো আমাকে জিনিসগুলা দিয়ে আসলা, কিন্তু একটা জিনিস তো আমার দেও নাই, ওই জিনিসটা কবে দিবা? বলতেছে আমি তো সবকিছুই দিছি, আমি তো কোনো কিছু রাখি নাই, আমি তো সবকিছুই দিছি। ওরা বলতেছে যে না, তুমি এই সবকিছু দিছো, কিন্তু একটা মানুষ তো এরকম আমার একটা জিনিস অমুক জায়গায় রেখে দিছে। অমুক জায়গায় কোন জায়গায় রাখছে তোমরা যে ছাই ফেলছো, রান্নার যে ছাই ফেলছো, সেই ছাইয়ের ভিতরে হচ্ছে ঢুকায় রাখছে। তো বলতেছে যে ওই জিনিসটা আমাকে না দিলে আমি তো নিব না, তো ওই জিনিসটা আমাকে তুমি কালকে দিয়ে আসবা। তো বলছে আচ্ছা দিয়ে আসবো। সকালবেলায় ঘুম ভাঙছে, তো সে যথারীতি কাউকে বলে নাই, আসলে এরা বলার মতো কোনো বিষয় না। তো সে ভাবলো যে আচ্ছা যে দেখি, সে রাতের বেলা স্বপ্নে দেখলাম, যে দেখি আছে কিনা। তো সে ওই যেখানে ছাই ফেলছে ওই ছাইয়ের ভিতরে যে হাত ঢুকায় দেখে, হ্যাঁ ওইখানেই আসলে আপনার ওই ডালের যে চামচ ওর ভিতরে রাখা। তো পানি টানি ফেলছে, তো ছাইয়ের ভিতরে আপনার কাদা হয়ে গেছে, ওর ভিতরে আসলে ঢুকে আছে। তো ওইভাবে উঠানোর পরে খুব সুন্দর করে ধুয়ে টুয়ে পুকুরে যে ওই একটা থালার উপরে রেখে দিয়ে আসে সন্ধ্যাবেলায়। পরের দিন ভোরে আপনার পানি নিতে যে দেখে, হ্যাঁ থালা বাসন নিছে। তো পরে ওই ওনার বাসায় যে খবর দিয়ে আসলো, হ্যাঁ থালা বাসন নিছে,
কি ঘটনা, কিছু জানো কিনা, থালা বাসন এত নিতেছিল না কেন? পরে উনি বলল যে হ্যাঁ এই কাহিনী, কোন একটা মানুষ জানি এরকম এরকম। তো এই ঘটনাটা না ওই সময় যে আর কি ওই রাখছিল সে আর কি শুনছে, শোনার পরে সে আর কি বলতেছে যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না যে এই কাহিনী পুকুরে এই কাহিনী হইলে তো আমি এই কাজ করতাম না, আমি তো ভাবছি মনে হয় ডেকোরেশনের, তো আমি ওইটা আপনার আমি সারছিলাম। তো ঘটনা তারপরে পুরা গ্রামে ছড়ায় যায়। তো পরবর্তীতে আপনার যখন অন্য কোনো অনুষ্ঠান হয় যে আপনার বলে আসে, কিন্তু পুকুর আর দেয় না, পুকুরে বলে আসে পুকুর তো আর দেয় না। তো পরবর্তীতে আপনার একজন স্বপ্নে দেখে একজন যার বাসায় আর কি যে বলে আসছিল, সকালবেলায় যে দেখে নাই অনুষ্ঠানের, সে রাতের বেলায় আর কি দেখতেছে স্বপ্নে যে এখন থেকে আর আমরা তোদেরকে এই জিনিসগুলা দিব না, আমরা তো চাইছিলাম তোদের উপকার করতে, তোদের তো উপকার করতাম, কিন্তু উপকারের মর্যাদা তো তোরা দিলি না। তো পর থেকে আজ পর্যন্ত আর কখনোই ওই পুকুরে কোনো পিতলের জিনিস ওঠে নাই বলতে ওই অনুষ্ঠানের জন্য কোনো পিতলের জিনিস দেয় না। তো এটা ছিল ঘটনা। কিন্তু আপনার শোনা যায় যে মাঝে মধ্যে এখনো গোসল করার সময় মানুষের পায়ে আপনার পিতলে থালা বাসন বাঁধে, আপনার বাঁধে বলতে আপনার পায়ে বাঁধে, তারপরে সে আর কি ওইটা যদি হাত দিয়ে উঠাইতে পারে, উঠায় দেখে হ্যাঁ পিতলে থালা বাঁধছে কিংবা চামচ বাঁধছে, কেউ পায়ে গ্লাস বাঁধছে। তো এখনো পর্যন্ত কারো মানে যারা পুকুরে গোসল টোসল করে, এখন তো পুকুর আপনার মোটামুটি এতটা বেশি না, শুকায় টুকায় গেছে। বর্ষাকালে পুকুর খুব সুন্দর মানে ভরে যায়, তখন আর কি মানুষ গোসল টোসল করে, তখন মানুষের পায়েটায় বাঁধে। এটা ছিল ঘটনা। আমাদের ওইখানে আপনার আরেকটা গ্রাম আছে, আমাদের গ্রাম বলতে আমাদের গ্রামেই আরেকটা পুকুর আছে। এই পুকুরকে নিয়ে আরো কিছু ঘটনা আছে, আমার সাথে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা আছে। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার মার সাথে আসলে একটা খুব বড় ঘটনা আছে, যেটা আমি আমার মার কাছ থেকে যেভাবে শুনছি ঠিক সেভাবেই মানে আর বাকি যাদের কাছ থেকে, যেমন নানুর কাছ থেকে কিংবা খালাদের কাছ থেকে, ঠিক সেভাবেই শুনছি। তো এই ঘটনাগুলা যদি আজকের এটা সিলেক্টেড হয় তাহলে ইনশাল্লাহ অন্য কোনো একদিন রেকর্ড করে পাঠাবো, অথবা লিখে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই বলে আজকের মতো আমার ঘটনা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো এই ঘটনাটা ঘটেছিল মালয়েশিয়ার কোনো একটা বাসায়, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের সাথে। সেই ফ্রেন্ডের নাম হচ্ছে আলী। তো আলী ও 11 সালেই আমার সাথে বিয়ে শেষ করার পর মালয়েশিয়া চলে যায়, যে সে সেখানে MBA কমপ্লিট করবে। তাহলে আমাকে বলে যে সে যখন ওই 12 সালের দিকে এরকম মালয়েশিয়া যায়, প্রথম কয়েক মাস ওর এক ফ্রেন্ডের সাথে পেইন গেস্ট হিসেবে থাকতে হয়। তারপর ওরা 6 জন ফ্রেন্ড মিলে ঠিক করে যে একটা বাসা ভাড়া করে থাকবে। তো কোন একটা উইকেন্ডে আলীর ফ্রেন্ডরা বলতেছে যে আলী, তুমি যেহেতু ফ্রি আছো, এক কাজ করো, তুমি কয়েকটা বাসার অ্যাড্রেস দিতে বলে যে বাসাগুলো টুলেট আছে, তুমি গিয়ে দেখো যে বাসাগুলো পছন্দ হয় নাকি, তো দেখে আসো, আমাদেরকে জানায় কি। তাহলে এরকম বাসা দেখতে থাকে এবং 2-3টা বাসা দেখে, একটা পছন্দ হয় না। তো ঠিক শেষে যে বাসাটা সে দেখতে যায়, সে বাসাটা সে বাইরে থেকে তার খুব পছন্দ হয় এবং সে বাসাটায় ঢোকার পরে দেখতেছে এটা 3 তলা একটা বাসা এবং 2 তলায় বাড়িওয়ালা বা ল্যান্ডওনার থাকে, আর 3 তলায় ফ্ল্যাটটা খালি। তাহলে ঢোকার সময় একটু খটকা লাগে যে ঢোকার ঠিক বাসাটা ঠিক উত্তর পাশে একটা সে চার্চ এবং খ্রিস্টান কবরস্থান দেখে, ঠিক বিল্ডিং এর সাথে ঘেঁষাই। তো এটা দেখার পর আলীর একটু অবাক লাগে যে এখানে গিয়ে থাকবো, কবরস্থানের পাশে কেমন লাগে। তো আলী বলে যে ও নাকি বাসাটা ঢোকার পর এত ভালো লাগে, মানে ওর মানে ও দেখতেছে বাসাটা ভাড়াটা খুব কম এবং ল্যান্ড ওনার সে 3 তলায় দেখায় যে দেখেন আপনি এই ফ্ল্যাটটা এই অবস্থায়, এটা 4টা রুম আছে, আপনার থাকতে পারেন, আপনার 6 জন মিলে, কোনো সমস্যা হবে না। তো আলীর একটু ভালো লাগে এই কারণে যে স্বস্তিও ফিল করে এই কারণে যে সে যে খ্রিস্টান কবরস্থানটা দেখছিল এটা ছিল বাসার উত্তর পাশে, কিন্তু 3 তলার যে ফ্ল্যাটটা খালি মানে যেটাতে থাকবে সেটা হচ্ছে দক্ষিণ পাশ।
এবং এটার আশেপাশে সিনসিনারি অনেক সুন্দর, মানে জানলার আশেপাশে মানে দেখা যায় পুরো শহরটা নাকি খুব সুন্দর লাগে দেখতে। তো এটা দেখার পর আলীর বেশ পছন্দ হয় এবং সে তার জন্য মানে রুমের যারা থাকবে ওদেরকে বলে যে চলো একটা বাসা তো পছন্দ হয়েছে, তা আমাদের যেহেতু বাসার দরকার আপাতত বাসা নিতে পারি, তো চলো আমরা দিই। তো ওরা সব টোটাল আলী সহ 6 জন ফ্রেন্ড মিলে পরে আসে, সেই বাসায় আবার পরের দিন আসে। সব ফ্রেন্ডেরই পছন্দ। তো 2টা ফ্রেন্ড বলতেছে দেখো বাসার যে পাশে কবরস্থান আছে, কৃষ্ণ কবরস্থান, হ্যাঁ আবার ভয়টা যদি রয়ে থাকো তোমরা কি আবার কোনো সমস্যা হবে নাকি, মানে একটু ওরা ভয় পাচ্ছিল 2 জন ফ্রেন্ড। তো বাকি ফ্রেন্ডগুলো বলতেছে দেখো আমরা 6 জন থাকবো, এখানে ভয় পাওয়ার কিছু নাই, আর বাসাটা যেহেতু একটু কম দাম বাসা ভাড়া, আমরা স্টুডেন্ট মানুষ আপাতত থাকি, এসব ভয় পাওয়ার কিছু নাই। তো ওই যে কথা সেই অনুযায়ী সেই ল্যান্ডওনারকে বলে যে আমরা এরকম থাকতে যাচ্ছিলাম, আমরা এরকম নেক্সট মাস থেকে বা এরকম নির্দিষ্ট তারিখ বলে যে এরকম তারিখ থেকে মুভ করতে যাচ্ছি। তো ল্যান্ডওনার বলতেছে যে ঠিক আছে তোমরা যেহেতু বাংলাদেশি, তোমরা এক কাজ করো, তোমাদের পাসপোর্টের ফটোকপি আমাকে দিয়ে যাও, আমি তোমাদেরকে জানাবো যে বাসা তোমাদেরকে দিব কি দিব না জানাবো আমি। তো পাসপোর্টের ফটোকপি ওরা নাকি এরপর দিয়ে যায়, এসে 6 জনই ওদের পাসপোর্টের কপি দেয়। তো এর মধ্যে 3-4 দিনের মধ্যেই আলীকে ওই বা ল্যান্ডওনার ফোন দিয়ে বলতেছে ঠিক আছে তোমরা 9 তারিখ থেকে উঠতে পারো, আসো। তা আলী এরকম ওরা ওঠার পরে ভালো দিনকাল যাচ্ছিল। তো একদিন আলী ওর মানে পেটে ব্যথা ও কোনো কারণে মানে ক্লাসে যাবে না, ওর বাকি ফ্রেন্ডরা গেছে। সেদিন আলী ওর ড্রয়িং রুমে মানে ঢুকে ড্রয়িং রুম, তারপরে নাকি সোজা একটা লম্বা করিডোর, আশেপাশে 3টা রুম আর সোজা নাকি রান্নাঘর। তাহলেই সেই মানে ঢুকে যে ড্রয়িং রুমটা, এখানে সে সোফা হেলান দিয়ে সে টিভি দেখছিল। তোর কোনো ফ্রেন্ড তো বাসায় নাই। আলী আমাকে বলে যে দরজা জানি কে নক করছিল। তো সে দরজা খুলে দেখে কেউ নাই, এবং একটা মজার বিষয় হচ্ছে যে ওর বাসা তো দক্ষিণ সাইডে ছিল ফ্ল্যাটটা, ঠিক অপোজিট সাইডে যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটা তালা মারা ছিল, খালি, মানে ওখানে কেউ নাই। তাহলে এটা দেখার পর ভাবে হয়তো বা যে কি হয়তো আসছে, ভুলে নক করছে, তাহলে আবার বসে। এরকম 2-3 বার নাকি ওকে নক করার পর খুলে দেখে যে কেউ নাই। তো এটা দেখার পর মানে ওর একটু মেজাজ খারাপ হয়ে যায় এবং ও বলতেছে মানে ভাবে যে দরজাটা খোলাই রাখি। তো ও দরজা খোলা রাখবে ভাবে, পরে চিন্তা করে না যেহেতু বাসায় কেউ নেই দরজাটা লাগানোই থাক। তো কিছুক্ষণের মধ্যে আলী মানে ও জুস খাবে, ও রান্নাঘরে যায়। তো ও বলে যে ও যাওয়ার পর ও ফিল করতেছে রুমে কেউ হাঁটতেছে মানে করিডোরে, এবং আলী যখন এটা দেখে মানে আলী মানে যখন করিডোরের দিকে পিছনে তাকায় দেখে যে কেউ নাই। তো ঠিক ও জুসটা নিয়ে যখন খেতে যাবে ও দেখতেছে যে ওর একটা ফ্রেন্ডের রুমের দরজা লাগানো ছিল, এটা খোলা। আলী যখন দেখতেছে খোলা, সে রুমে ঢুকতেই দেখতেছে কিছু একটা মানে জানলা দিয়ে লাফ দিবে সে দিনের বেলায়। যখন লাফ দিতে যাবে তখন আলী যখন ওই রুমটা একটু লম্বা ছিল, ভিতরে গিয়ে দেখতেছে যে জানলায় ঠিক গ্রিলের নিচেই মানে মানুষের হাতের ছাপ, যেরকম আমরা অনেক সময় দেখা যায় কি যে হাতের মধ্যে পানি দিয়ে দেয়ালে ছাপ দিলে যেরকম একটা ছাপ হয় না, এরকম একটা হালকা ছাপ মানে হাতের ছাপের আবরণ ওই জানলার নিচে ঠিক গ্রিলটার এখানে ওয়ালের মধ্যে লেগে আছে। আলী না ঠিক বুঝতে পারে না, আলীর সঙ্গে সঙ্গে এটা দেখার পরও মানে একটু ভয় পেয়ে যায়। তো কারণ ওর বলতে একটা ভয় তো একটা মাথায় আছে যে পাশে খ্রিস্টান কবরস্থান। তো যদি এটা এই সাইডে ছিল না, এটা অন্য সাইডে ছিল, উত্তর সাইডে ছিল, এটা তো দক্ষিণ সাইড। তো আলী করে কি সেদিন ওর মধ্যে এটাও মানে কাজ করতেছিল যে না বাসায় যেহেতু দিনের বেলা কোনো সমস্যা হবে না, আশা করি ফ্রেন্ডরা এসে বলবো ওদের কাছে শেয়ার করবো। তো কিছুক্ষণ পর না করে ফ্রেন্ডরা সবাই আসে, আসার পর বলতেছে যে কি কোনো সমস্যা হয়েছে। আলীকে দেখতেছি একটু ঘাবড়ে গেছে। আলী বলতেছে যে এই অবস্থা, বাসা জানি কে নক করলো, খুললাম 2-3 বার দেখি কেউ নাই, আবার এই যে তোমার ফ্রেন্ড তোমার একটা ফ্রেন্ডকে বলে যে তোমার রুমের দরজাটা খোলা। তো ওই ফ্রেন্ড বলতেছে যে আমার রুমের দরজা লক খোলা থাকি, আমি তো এটা লক করে গেছিলাম। আলী বলতে সেটাই তো সমস্যা, যে লক করে গেছিল, এটা খোলা পাইতেছে এবং দেখো এখানে একটা হাতের ছাপ ছিল কিছু, এটা নাই। তুই ফ্রেন্ডরা বলতেছে এটা ভুলে একদিন এক ফ্রেন্ড এক কথা বলতেছে, হয়তো তুমি লক করে যাও না, ভুলে খুলছে বা এরকম কথা বলে সেটা কাটাই দিচ্ছে, আর তো তারা ওরা গুরুত্ব দেয় নাই। তো সেই দিন থাকার পরে কোনো রকম ওরা নাকি রাত্রেবেলা প্রায় কার্ড খেলতো, ড্রিঙ্কস করতো, এরকম ওরা ফ্রেন্ডরা মিললে টাইম পাস করতো। এর 2 দিন পরে হঠাৎ একটা ফ্রেন্ড এসে রাত্রে 12:30-1টার দিকে চিল্লাচিল্লি শুরু করছে, এবং সে বলতেছে বাকি ফ্রেন্ডদেরকে ঘুম থেকে উঠাই দিচ্ছে, যে বলতেছে যে ফাইজলামি করার একটা লিমিট আছে, তোমরা মানে ওটা সেই ফ্রেন্ড ছিল যে ফ্রেন্ডটা প্রথমে ওই যে 2 জন ফ্রেন্ড প্রথম বললাম না যে খ্রিস্টান অবস্থান থেকে থাকতে একটু মানে অপরগতা প্রকাশ করছিল, ওইখান থেকে একটা ফ্রেন্ড রাত্রেবেলা মানে ওদের মধ্যে 2 জনের মধ্যে একটু ভয় কাজ করতো। তো ওইখান থেকে একটা ফ্রেন্ড ওই রাত্রেবেলা ঘুম থেকে 12:30 দিকে উঠে চিল্লাচিল্লি শুরু করছে, এবং সবাইকে ঘুম থেকে জায়গায় বলতেছে যে ফাইজলামি একটা লিমিট আছে, আমি ঘুমাইছিলাম, আমার পা ধরে টান দিছে কে।
তো সবাই বলতেছে যে না, আমরা থেকে টান দেওয়ার কথা না, আমরা তো যে যার যার রুমের আসি, টান দিব কেন? তুই ফ্রেন্ডটা খুব চিলাচিলি করে, গালাগালি করে যে টান দিছে আমি এরপরে আইসো আমার রুমে দেখে নিব। তো যাই হোক, তো ঠিক তার একদিন পর নাকি আবার এরকম আরেকটা ফ্রেন্ড বলতেছে, দোস্ত আমি বুঝলাম না, আমার রুমে মনে হয় কেউ আছে, আমার রুমে পা ধরে টান দিচ্ছে, আমার এরকম লাগছিল। তো ওদের ফ্রেন্ডের মধ্যে কিন্তু ওরা অনেকে ফান করতো আবার, তো একজন ফ্রেন্ড একজনকে মনে করতে কি হয়তো এটা ফান করছে বা কেউ কাউকে ভয় দেখাচ্ছে একজন একজনকে, তো এই জন্য ওরা খুব একটা গুরুত্ব দেয় না। তো আলী মাকে বলে যে আমি যে রুমে থাকতাম, আমার সাথে যে রুমমেট ছিল সে কয়েকদিনের জন্য বাংলাদেশে যায়, তো সেজন্য আমাকে রুমে একা থাকতে হয়, তো আমি রুমের দরজা লক করে ঘুমাইতাম। সমস্যা হচ্ছে আলী নাকি প্রায় রাতেই ডান কাত হয়ে শুলি ওকে নাকি বোবায় ধরতো, এবং ও বলতো যে আমার বুকের উপর কি মনে চাপ দিয়ে বসে আছে এবং আমি নড়তেই পারতাম না, কিন্তু আমি যেই কয়েকদিন বাম কাঁধে শুয়েছি আমার বাম কাঁধে কোনো সমস্যা হয় না। এটা যখন হচ্ছিল আলী ওর মানে অন্যান্য ফ্রেন্ডদেরকে বলে, ফ্রেন্ডরা তো সবাই একটু ফান করে, তো ফ্রেন্ডরা বলতেছে যে ঠিক আছে, তুই যদি এরকম বোবায় ধরে এক কাজ কর, নামাজ কালাম একটু পর, কারণ আমরা আসলে ঠিক আছে, আসলে আমরা যেখানে যারা আছি এরা কিন্তু বেশি মানে নামাজ কালাম বাদ দিয়ে দিছি, তো আমাদের উচিত নামাজ কালাম পড়া, আর একটু ড্রিঙ্কস যেহেতু রাত্রে আমরা করি একটু কমাই দেওয়া উচিত। আলী ওর বাসায় ওর মাকে বাড়িতে মানে ঢাকা বাংলাদেশে ফোন এরকম বলে যে মা এরকম আমাকে কোথায় ধরতেছে, আমি কি করতে পারি? তো ওর মা বলতেছে এক কাজ করো, তুমি যদি একাই থাকো রুমে, এই মুহূর্তে তোমার সাথে কেউ নাই, তুমি একটা কোরআন শরীফ কিনে তোমার রুমের মধ্যে রেখে দিবা। তো আলীর মা কথা অনুযায়ী আলীকে কোরআন শরীফ রুমের মধ্যে রাখে। তো টানা নাকি ওকে 4-5 দিন বোবা ধরছিল, কিন্তু কোরআন শরীফটা কেনার পর যখন রুমে রাখে আর কোনো বোবা ওকে ধরে না। তো যাই হোক, একদিন রাত্রেবেলা আলী মানে ওর কোনো ওই এখান থেকে কোনো ফ্রেন্ড বলতেছে যে আলী তুমি যে মানে কোরআন শরীফ রাখছো তোমার রুমে, তা আমার রুমে একটু দিবা, আমি একটু পড়বো। তাহলে একটু মস্করা করে বলতেছে যে হ্যাঁ এত ভদ্র গেলা কোরআন শরীফ পড়বা, নিজেটা নিজে কিনতে পারো না, আমারটা কেন পড়বে, এই বলতে বলতে যাই হোক কোরআন শরীফটা নিচে। তো সেদিন রুমের দরজা লক করে আলী ওর গার্লফ্রেন্ডের সাথে বাংলাদেশে কথা বলবে, ভিডিও চ্যাট করবে। তো কোনো একটা কারণে আলীর ঘুম এসে পড়ছে রাত্রে 12টার দিকে। তো ওর গার্লফ্রেন্ড রাগ করতেছে যে হ্যাঁ তুমি আজকে আমার সাথে ভিডিও চ্যাট করবা, সারা রাত কথা বলবা, তুমি এখন ঘুমায় যাবা। তখন আলী বলতেছে যে ঠিক আছে আমি ঘুমাই না কি করি, তুমি ভিডিও চ্যাটে দেখো। তো ওই গার্লফ্রেন্ড বলতেছে ঠিক আছে, তোমার যে ল্যাপটপটা আছে ল্যাপটপে ভিডিওটা অন করে তুমি ঘুমায় যাও, আমি দেখবো তুমি কতক্ষণ ঘুমাও। তো এটা আলী ওই দুষ্টাইম করে ওই ভিডিও চ্যাটটা ল্যাপটপের মধ্যে অন করে সে ঘুমায় যায়। তো ঘুমায় যাওয়ার পরে নাকি ভোরের দিকে আলী হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতেছে যে ওর গার্লফ্রেন্ড ওকে টেক্সট করছে এবং মোবাইলে অনবরত প্রায় অনেকগুলো ফোন করছে, আর ভিডিও চ্যাটে নাই ওর গার্লফ্রেন্ড। তাহলে একটু ভয় পেয়ে যায়, ভয় যাওয়ার পর গার্লফ্রেন্ডকে ফোন দেয়, সে ভোরে ফোন দিয়ে বলতেছে তুমি আমাকে এতবার ফোন দিছো কেন? তো ওই গার্লফ্রেন্ড বলতেছে জালি তুমি যে রুমে আছো তুমি কি ঠিক আছো? তাহলে বলতেছে কেন না ঠিক হওয়ার কি আছে, সমস্যা কি? বলতেছে যে না তুমি ঘুমায় যাওয়ার পরে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে হঠাৎ করে হয়তো ভিডিও চ্যাট অনেক ছিল, আমি মোবাইল টিপতেছিলাম, তো ভিডিওটা যখন দেখতেছি আমি দেখলাম যে কিছু একটা তোমার পায়ের কাছ দিকে মানে কেউ একজন হেঁটে যাচ্ছে, এবং আমার সেই হাঁটা স্টাইলটা খুব ভালো লাগতেছিল না, মানে সাদা কিছু একটা মানে পায়ের থেকে নিচে অংশ দেখা যাচ্ছিল, মানে ওয়েবক্যামের জন্য আমি নিচে তুমি তো ফ্লোরিং করে আসো, মানে মাথা সাইড দেখা যাচ্ছিল না। তো ওর ফ্রেন্ড এটা বলার পর আলী বলতেছে যে না এরকম তো হওয়ার কথা না। তো ওর গার্লফ্রেন্ড বলতেছে যে দেখো হওয়ার কথা না ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে যে আমি কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে তোমার ল্যাপটপটা কি একদম তোমার পায়ের কাছে নিচ্ছে এবং তোমার মাথার কাছে আনতেছে, এরকম 3-4 বার করছে, এবং আমি দেখলাম যে ওয়ালের মধ্যে কিছু একটা ওই সাদা যে কিছু একটা পড়া ছিল এটা মিশে গেছে, এবং তোমার রুমে কি কেউ আসে? আমি না, রুমে তো কেউ আসার কথা না, আমার তো রুম লক করা। তো এটা দেখার পর আলী বলতেছে, আলীর কাছে একটু ভয় লাগে, ওর ফ্রেন্ডদেরকে বলে যে দেখো জানি না এটা সত্য না মিথ্যা, তোমাদের কারোর মধ্যে ঘুরছে নাকি, আমার গার্লফ্রেন্ড গতকাল রাতেই কথা বললো। তো ঠিক সেই মুহূর্তে ওর একটা ফ্রেন্ড বাসায় ঢুকে, সে হয়তো বাইরে ছিল, সে ঠিক আলীকে সেম কথা বলতেছে। সে বলতেছে যে সে বলতেছে যে আমি এরকম নিচের দেখে যখন বাসায় আসবো তখন দেখতেছি যে সাদা কোনো একটা অবয়ব ওয়ালের মধ্যে বাড়ি খেয়ে মিশে গেল, এবং এটা ঠিক আমাদের লিফটের ঠিক নিচের মানে বাসায় তো লিফটের ঠিক নিচের একটা কর্নারে, এবং আমার খুব ভয় লাগতেছে, এক কাজ করো এই বাসায় কি আসলে কোনো সমস্যা আছে নাকি, বাড়ি এলাকাছে আমরা কি কথা বলে দেখি। তো না ফ্রেন্ডরা মিলে সেদিন বাড়ি এলাকে বলতেছে যে আপনার বাসায় কি কোনো সমস্যা আছে? তো বাড়ির ল্যান্ডলর্ড বলতেছে কেন কি হয়েছে?
তো বলছে দেখেন আমাদের প্রথম থেকে বলছে আমরা এরকম মাঝে মাঝে এরকম ফিল করি যে বাসায় কেউ আছে। আমার ওই আলী বলতেছে যে আমার এরকম গার্লফ্রেন্ড কোনাতে বাড়ি থেকে ফোন দিছিল, তো সেও নাকি দেখতেছে ভিডিও চাল এরকম দেখছে। আমিও দেখলাম যে হলের মধ্যে কেউ বাড়ি খায় কিছু একটা সাদা কিছু, মানে এরকম ওরা যে বলতেছে। তো বাড়িওয়ালা বলতেছে যে আপনাদের যে পাসপোর্ট দিয়েছেন, পাসপোর্টে কি জন্ম তারিখ সবার ঠিক আছে? তখন আলীর একটা আশঙ্কা অবাক হয়ে যায়। তো এরা বাসায় ডেকে তো পাসপোর্টের ফাইলটা বের করে বলতেছে যে আপনার পাসপোর্টে ফটো কই দিয়ে দিয়েছিলেন, এখানে কি সবার জন্ম তারিখ ঠিক আছে নাকি ঠিক না, এটা আমাকে বলেন। তখন আলীর সব ফ্রেন্ড আলীরা বলছে না আমাদের জন্ম তারিখ তো সব ঠিক আছে, কেন এটা এই কথা কেন বলতেছেন? তো বলতেছে যে আপনাদের সত্যি কথা বলেন যে আপনাদের এখানে কেউ কি মানে তুলা রাশি তো আমরা বাংলায় তুলা রাশি বলি, বাট ইংলিশে হচ্ছে লিব্রা। তো বলতেছে তুলা রাশির এরকম কেউ আছেন নাকি, যদিও সে তার ভাষায় বলছে ইংলিশে। তা আলী বা 3জন ফ্রেন্ড বলতেছে যে হ্যাঁ আমাদের তো তুলা রাশি, আমরা মানে আলীও তুলা রাশি এবং ওরা বাকি 2জন ফ্রেন্ড ছিল, ওরা বলছে হ্যাঁ আমরা তুলা রাশি। ওই যে 2জন ফ্রেন্ড প্রথমেই ভয় পাইছিল বাসাটা নেওয়ার সময়, যেটা অপরাধ প্রকাশ করছিল যে না এটা নেওয়া ঠিক হবে কিনা, ওই 2জন ফ্রেন্ডই ছিল তুলা রাশি এবং আলীও ছিল। তো বানিরা বলতেছে যে তুলা রাশি যদি আপনার হয়ে থাকেন তাহলে পাসপোর্টের মধ্যে জন্ম তারিখ ভুল দেওয়া কেন? তুলা রাশির যারা মানে হয়ে থাকবে তাদের হচ্ছে অক্টোবর মাসের ওদের মানে 23 তারিখ, মানে অক্টোবর এখন সেপ্টেম্বরের 23 থেকে মানে অক্টোবরের 23 তারিখ এই সময় মনে হয় যারা জন্ম হয় এটা তুলা রাশি। তো বাড়িরা বলতেছে যেরকম আমি যদিও সেটা জানি না তুলা রাশিটা কোন সময়, বাট ওই সময়টাই সম্ভবত তুলা রাশির মানুষরা জন্ম, মানে ওই সময়টাই তুলা রাশির যত জায়গা হয়ে থাকে আর কি। তখন যখন এই কথা বলতেছে তো বাড়িওয়ালাকে আলী বলতেছে আর 2জন ফ্রেন্ড বলতেছে যে দেখেন আমরা তো আসলে এরকম অনেক সময় রেজিস্ট্রেশনের সময় জন্ম তারিখ একটু বাড়ায় মানে কমায় নাকি, মানে বাড়ায় কম এটা হয় আমাদের দেশে। তো এই কারণে আমার বাবা মা মানে এরকম ডেটটা চেঞ্জ করে দিয়েছিল, আসলে কিন্তু আমার অক্টোবর জন্ম, কিন্তু এখানে লেখা আছে হয়তো জুনে, কি বলে জুনে, আবার আলীটা নাকি দেওয়া ছিল এপ্রিলে, আরেকটা ফ্রেন্ডের নাকি এরকম দেওয়া ছিল যে ফেব্রুয়ারিতে। তো বাড়িরা বলতেছে যে দেখেন আমি জন্ম তারিখ বা পাসপোর্টটা নেওয়ার একটা উদ্দেশ্য ছিল আপনাদের জন্ম তারিখ দেখা, এবং আমি মনে করছি যে আপনার পাসপোর্টে ঠিকই সঠিক জন্ম তারিখটা দেওয়া আছে। তো বাড়ির এলাকায় আলী বলে যে কেন কি সমস্যা হয়েছে? তো বাড়িরা বলতেছে দেখেন আমার বাসার পাশেই যে এখানে যে খ্রিস্টান কবরস্থানটা আছে, এখানে কিছু একটা অংশ ভাঙা পড়ছিল আমার বাসাটা করার সময়, তো এই জন্য এখানে একটা খারাপ জিনের আসর আছে এবং এটা অনেকেই দেখে। তো আমি একবার এরকম যখন বাসাটা করি তখন বাসাটা করতে আমার মানে ওইরকম জিনের খুব উৎপাত ছিল এই বাসায়। তো তখন আমি এরকম আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী, মানে ওই লোক কোন ধর্মের ছিল ঠিক জানি না, তো আলী বলে যে সে নাকি তার ধর্মের নিয়ম অনুযায়ী কোন লোক এনে এই বাসাটা বন্ধ করাইছিল। তখন সেই যে বন্ধ করাইছিল সে বলছিল যে বাসায় কারোর কোনো সমস্যা হবে না, তবে এখানে তুলা বা লিব্রা রাশি যারা আছে এই রাশির যাতে কেউ এখানে এই বাসায় না থাকে, থাকলে কিন্তু ওরা বাসায় বিভিন্ন রকম সমস্যা ফেস করবে। আলী তো বলে যে আমি এটা শোনার পরে আমার মনে হয় গায়ের পশম খাড়া যায়, আমি তো মানে কি করবো, আমরা কোন রকম মানে 6 বন্ধুই সেদিন একবারে এক রুমে ছিলাম বলা যায়। তো ঠিক এই 5-6 দিনের মধ্যে আমরা বাড়ির এলাকায় উল্টে ড্যামারেজ দিয়ে বাসাটা ছেড়ে এসে পড়ি। তো এটাই ছিল আলীর ঘটনা। আমার ফ্রেন্ড সেটা আমাকে শেয়ার করে, আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করি ভালো লাগবে। একটু ডিফারেন্ট লেগেছিল দেখে আপনাদেরকে শেয়ার করা, বাট আমি ঘটনাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল দেখে আপনাদেরকে শোনানো। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঢাকার নবাবগঞ্জ। এই ঘটনাটা একটি ভবনকে নিয়ে, ভবনটা খুব ভয়াবহতরে। ভবনটি 7 তলা আমাদের এখানে, এবং পুরো ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সেইখানে ভবনটির যেইগুলো সমস্যা, বেশ 5-7 বছর ধরে এই ঘটনাটা চলতেছে এবং সমস্যাটা চলতেছে। সিকিউরিটি গার্ড নিয়ে, সেই সিকিউরিটি গার্ড জব নেয় কিন্তু 2-4 দিনের বেশি থাকতে পারে না, এবং যখন সে চলে যায় তখন বাড়িওয়ালাকেও কিছু বলে যায় না, এমনিতেই মানে কোনো কিছু না বলেই লুকিয়ে চলে যায়, পালিয়ে চলে যায়, কিচ্ছু বলে না। তো বেশ এরকম ভাবে অনেক দিন ধরে চলতেছিল যে সিকিউরিটি গার্ড রাখা হয় একের পর এক, কিন্তু কেউ আজও পর্যন্ত মাসখানেক কেউ ডিউটি করতে পারেনি, সপ্তাহখানিকও না, 2-4 দিন পরেই অসুস্থ পরেই লুকিয়ে চলে যাওয়া। এরপর একটা যে সমস্যাটা, গৃহকর্মীর যারা কাজের বুয়া ওরাও ঠিক মতো এখানে থাকতে পারে না, এবং বাড়িওয়ালা ব্যতীত ওইখানে ভাড়াটিয়াদের যে গেস্ট আসে, মেহমানগুলো আসে, তারা একটা রাত থাকতে পারে, এরপরের দিন আর থাকতে পারে না। সেটাও তারাও খুব বিপদ মানে ভয় ভীত পায়।
তো এই বাড়ির এরকম সমস্যা নিয়ে এবার যা ঘটছিল গত সপ্তাহে, তো দারোয়ান ওনার পরিচিত খুব নিকটবর্তী লোক, উনি এই জন্যই পরামর্শ দিয়ে রাখছে যে আপনাকে আমি রাখলাম, শুধু আমাকে বলতে হবে যে আপনি যদি চাকরি ছেড়ে চলে যান কেন যাবেন এবং এই বাড়ির সমস্যাটা কোথায় আমাকে এটা বলে যেতে হবে। যদিও না করেন, যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে কিন্তু আমাকে বলে যেতে হবে যে আপনি কেন আমার বাসাতে চাকরি করবেন না। এই জন্য উনি ওনার খুব কাছের একজন নিকটবর্তী আত্মীয়কে ওনার একটি চাকরিতে নেয়। তো ঘটনা হচ্ছে গত সপ্তাহ শনিবার দিন উনি সকালে আসেন তার বাড়িতে চাকরিতে। রাত্রিবেলায় যে ঘটনা হয়, উনি বললেন যে আমি রাত 8টার দিকে 7 তলার উপরে যে ছাদ, সেই দরজাটা আমি তালাবদ্ধ করে দেই এবং রাত 12:15 নিচের তলার মেন দরজা যেটা, আমি ওটাও বন্ধ করে দিই এবং আমি আমার ঘরের ভিতরে বসে খাওয়া দাওয়া শেষ করে রাত 1:30 বাজে আমি যখন আর কি ঘুমাতে যাবে, সেও দেখে যে মনিটরের মধ্যে হঠাৎ করে তার চোখ গেছে যে বাড়ির ছাদের উপর যে দরজাটা 8টার দিকে তালা দেওয়া ছিল সেটা নিজ থেকে খুলে যাচ্ছে, অটোমেটিক আপনি খুলতেছে। উনি তাকিয়ে রইল যে মনিটরটার দিকে যে ছাদের গেটটা খুলতেছে কে, কিন্তু কোনো মানুষ সে দেখতেছে না, দরজাটা পুরো খুলে গেছে। তুমি পরে ভাবলেন যে হয়তো মানুষ উঠে গেছিল, দরজা খুলে বন্ধ করা হয় নাই, তাহলে চাবি নিয়ে আমি যা বন্ধ করে দিয়ে আসে পড়ি। উনি হাতে চাবি নিলেন এবং উনি ওই দরজা বন্ধ করতে যাবেন, ছাদের দরজাটা। উনি বললেন যে আমি যখন উপরে উঠতেছি দোতলার থেকে আমার শরীরটা কেমন সিমসিম লাগতেছিল, মানে খুব ঠান্ডা আর ভয় লাগতেছিল, ফুলে যাচ্ছিল। তারপর আমি ভাবলাম যে না, দরজাটা কেউ হয়তো মানুষই খুলছে, অন্য কোনো কিছু না। তো উনি বললো যে আমি হাঁটতে 5 তলা পর্যন্ত গেছি। এরপরই 5 তলাতে একটা ঘটনা যেটা হয়, ওনার বলে যে 3 তলা থেকে আমাকে ডাক দেওয়া হয়েছে, সুলতান নিচে নেমে আয়, উপরে যাস না। তখন উনি বললো যে আমি যে উকি দিয়ে দেখলাম যে আমাকে কে ডাকলো, বাড়িওয়ালার যিনি বাবা ছিলেন উনি তো মারা গেছেন, কিন্তু ঠিক উনার মতো এরকম 3 তলাতে আমি উকি দিয়ে দেখি বাড়িওয়ালার বাবা নিচে দাঁড়িয়ে, মানে নিচ থেকে নামতেছে, 3 তলা থেকে নিচের দিকে নামতেছে আর আমাকে বলতেছে সুলতান নিচে নেমে আয়, উপরে যাস নে। তা আমি তো অদ্ভুত হলাম যে বাড়িওয়ালার বাবা তো নেই, উনি নিচে কেন? আমি খুব তাড়াহুড়ো করে, উনি বললো যে আমি খুব তাড়াহুড়ো করে নিচে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আর ওনাকে দেখি নেই। পরবর্তীতে উনি বললো যে আমি আমার রুমে আসলাম, আমি আমার ঘরে এসে বসে দাঁড়ালাম, কিন্তু আমি দেখতেছি যে এরকম যখন আমার রুমে এসে বসলাম, উপর থেকে 3-4 জন লোকের যে নিচে নামে আসতেছে খুব দ্রুতভাবে, এই হাঁটার শব্দ আমি পাচ্ছি এবং হই হুল্লোড় কিছু কথাবার্তার চিল্লা আওয়াজ পাচ্ছি। তা আমি ভাবলাম যে উপর থেকে আবার এখন কে আসতেছে। তো উনি নাকি ওনার ঘরের রুমের দরজার সামনে দাঁড়ালো দেখার জন্য যে আসলে তো আমার কাছেই আসবে, যেহেতু দরজা আমারই খুলতে হবে। উনি অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো যে কে আসতেছে এরকম হুড়ুমুড়ি করে। উনি বলল যে ওই মুহূর্ত থেকে আমার পেছনে দাঁড়িয়ে সেই বাড়িওয়ালার বাবা আমাকে বলতেছে সুলতান আমার মা বেঁচে নেই, আমার মা মারা গেছে। উনি আর কি এই কথা শোনার সাথে সাথে বললেন যে আমি সেখানে কিছুক্ষণ, মানে অল্প কিছুক্ষণের জন্য, ঘন্টাখানেকের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার জ্ঞান থাকে না। আবার আমি যখন উঠি তখন ফজরও এখনো হয়নি, 4টা 4:30 বাজবে। বললো আমি শুধু ওই কথাটা যে আমাকে যখন দেখলাম যে দাঁড়িয়ে সিঁড়ির থেকে নিচে কেউ আসতেছে কথা বলতে বলতে, অনেকগুলো 3-4 জন, আমি ওইখানে দাঁড়ানো, সে আমার পেছন থেকে তার ঠিক বাড়িওয়ালার বাবার মতোই দাঁড়িয়ে বলতেছে সুলতান আমার মা মারা গেছে। ওই কথা শোনার পরে আমি যখন আবার উঠলাম ঠিক 4টা 4:30 দিকে উনি বলতেছে ওই একই রকমই সিঁড়ির থেকে নামার লোক শব্দ, কিন্তু নামে না। উনি বলতেছেন নামে না, কিন্তু শব্দ আমি দেখতেই আছি যে হ্যাঁ এরকম হাঁটার শব্দ। পরবর্তীতে উনি এরকম উপরে যে দেখবেন যে কি ঘটনাটা, বলছেন আমি আর উঠতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে যখন উনি খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ, মানে অবস্থা খুবই খারাপের দিকে, ভয়, তখন আমিও সেখানে যাই। তো সেই বাড়িটা পুরো আমি দেখি, খেয়াল করি। পর সেইখানে একজন ভাড়াটিয়া ছিলেন 5 তলার 6 তলার উপরে, 6 তলার উপরে ভাড়াটিয়া যে ছিলেন, খুব পুরাতন উনি আমার কাছে সেই কথাটা, দারোয়ানের কথাটা, এই বাড়ির কথাটা আমাকে শেয়ার করলো যে এই বাড়িতে 6 তলার উপরে যে বাড়িওয়ালার বাবা মারা গেছে তার মা থাকতো। বাড়িওয়ালার বাবা প্রথম মারা যায়, কিন্তু ওনার মা ওনার ছেলের কাছে এরকম থাকতো, কিন্তু ওনার কোনো সেবা কোনো কিছুই খ্যাতমত ছিল না, অবহেলিত ছিল তার। এবং সে যে সকালে ফজরের আগে উনি মারা যান,
তাদের কোনো খবর ছিল না। যখন দুপুরবেলায় তাকে খাবার দেওয়ার জন্য যাওয়া হয় তখন দেখে যে উনি ইন্তেকাল করেন। ওই সবাই দুপুরের পরে আর কি খবরটা পায় উনি দুনিয়াতে নেই। তো ভাড়াটিয়া বলল যে উনার দাদুর মানে ছেলেটার যে মুরব্বিটার বরদোয়া অভিশপ্ত পুরো বাড়িটা একেবারে ছড়ানো, যার কারণে কেউই থাকতে পারে না সঠিক মতে, এবং খুব ভয়াবহ লাগে সবার কাছে, খুব ভয়, বাড়িটা খুব ভার হয়ে থাকে। উনি বারবার বলতেছে বাড়িটা একটা অভিশপ্তের বাড়ি, কেননা একজন অভিভাবক হয়ে সে কখনো কারো সেবা পান নাই। ইন্তেকালের সময় উনি কাউকে কাছে পান নাই। যখন মারা গেছে খুব ভোরবেলায়, দুপুরবেলা সবাই জানতে পারে উনি দুনিয়াতে নেই। এই ভাইয়া ছিল ঘটনা।